এই একটা ক্লাসে আমরা তরঙ্গ ও শব্দ অধ্যায়ের যত টাইপের বোর্ড প্রশ্ন পরীক্ষায় আসছে বা আসতে পারে এই সব কিছু ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। এবং আমরা টাইপগুলো বুঝবো, আমরা সলভ করব এবং বুঝতে পারবো পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে অথবা কোন কনসেপ্টটা কিভাবে অ্যান্সার করতে হয়। তো ইনশাআল্লাহ আজকের একটা ক্লাস দেখলেই তোমার এই অধ্যায় সম্পর্কে একটা ভালো আইডিয়া চলে আসবে বা সিকিউ সম্পর্কে একটা মোটামুটি কমপ্লিট আইডিয়া চলে আসবে, যেটা তোমাকে হেল্প করবে পরীক্ষায় সর্বোচ্চ মার্কস এনশিওর করার জন্য ইনশাআল্লাহ। তো আসো আমরা আস্তে আস্তে শুরু করব। তো প্রথমে একটা সিকিউ দেখো, এখন এই সিকিউটা আমরা সলভ করবো। এরকম আমরা কয়েকটা টাইপের সিকিউ সলভ করবো। যতগুলো টাইপের বোর্ড প্রশ্ন তোমাদের বিগত বছরগুলোতে পরীক্ষায় আসছে সবগুলো আমরা সলভ করব। বাট তার আগে একটু আমরা বেসিক সম্পর্কে জেনে নিই যে এই অধ্যায়ে মোটামুটি কি কি আছে। তো একটু আমি তোমাদেরকে একটা স্লাইড অ্যাড করে দেখাই। ধরো আমি একটু যদি বেসিক টপিকসগুলো বলি যে এই অধ্যায়ের মধ্যে আমাদের কি কি টপিক পড়তে হয় এবং কোন কোন সূত্র ব্যবহার করতে হয় এগুলাকে জানা লাগবে। তাহলে তুমি আইডিয়া পাবা যে আসলে সূত্রগুলো কেমন হয় বা এটা থেকে ম্যাথ কীভাবে করতে হয়। দেখো, এক নম্বরে হচ্ছে আমাকে বুঝতে হয় যে তরঙ্গ দৈর্ঘ্য কি, কম্পাঙ্ক কি, পর্যায়কাল কি, তরঙ্গের বেগ কি, কোন মাধ্যমে কেমন হয়, উৎস ভিন্ন হইলে কম্পাঙ্ক ভিন্ন হয়, উৎস সেম হলে কম্পাঙ্ক সেম হয়। এই টাইপের যে তোমার হচ্ছে কনসেপ্টগুলো এগুলো বুঝতে হয়, জানতে হয়। তো এগুলা একটু আগে থেকে আইডিয়া নেওয়া ভালো। এর মধ্যে কিছু সূত্র আছে, যেমন আমরা একটা বেসিক সূত্র জানি যে ভি সমান সমান এফ ল্যামডা, ভি সমান সমান এফ ল্যামডা। এটা একটা বেসিক সূত্র, যেখানে ভি হচ্ছে তরঙ্গের বেগ, এফ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গের দৈর্ঘ্য। আচ্ছা, তারপর আমরা এখান থেকে সূত্র দেখছিলাম যে এফ সমান সমান 1/t, অর্থাৎ টি হচ্ছে পর্যায়কাল, কম্পাঙ্কের সাথে পর্যায়কালের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আচ্ছা, তো এইখান থেকে আবার একটা সূত্র পাওয়া যায়, এইখান থেকে একটা সূত্র পাওয়া যায় ভি সমান সমান ল্যামডা ডিভাইড বাই টি। দেখো এই যে আমি এফ এর মানটা এখানে বসাই দিই, এফ এর মান 1/t আমি যদি এখানে বসাই দিই তাহলে ল্যামডা বাই টি চলে আসে। এইভাবে ঘুরে পেঁচাও তোমাকে সূত্র বসাইতে হইতে পারে। তারপর আমরা কি জানি, একটা বেসিক সূত্র আছে যে ভি সমানুপাতিক রুট ওভার টি। এই টি মানে কি ভাইয়া? এই টি মানে হচ্ছে তাপমাত্রা, কেলভিন স্কেলের তাপমাত্রা। কেলভিন স্কেল, কে মানে কি ভাইয়া? কেলভিন, কেলভিন স্কেলের তাপমাত্রা। সহজ জিনিস, কেলভিন স্কেলের তাপমাত্রা হচ্ছে এইটি। তো এখান থেকে আমরা একটা সূত্র পাই, যে সূত্র হচ্ছে এইরকম দেখতে, V2 ডিভাইড বাই V1 সমান সমান রুট ওভার T2 বাই T1। এই সূত্রটা আমরা পাইছি এখান থেকে, যেখানে আমার একটা তাপমাত্রা পরীক্ষায় প্রশ্নে বলা থাকবে যে একটা মাধ্যমের, কথার কথা বাতাসের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তো এই তাপমাত্রায় শব্দের বেগ কত হবে? তো একটু পরিচয়গুলো আমরা জানি। এই T1 কি আর এই V1 কি, এটা হচ্ছে ফিক্সড। V1 মানে হচ্ছে কি ভাইয়া? এই T1 তাপমাত্রায় মানে শূন্য স্থান বা তোমার হচ্ছে বায়ু মাধ্যমে, হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা 273 কেলভিন তাপমাত্রায় এই মানটা ফিক্সড। 273 কেলভিন, এটা হচ্ছে T1 এর মানটা ফিক্স থাকবে। আর এই V1 এর মান হবে বাতাসে, বাতাসে বুঝো, বাতাসে শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড যদি বাতাস বলে। যদি পানি বলে তাহলে আরেকটা মান হবে, যদি লোহা বলে তাহলে আরেকটা মান হবে। মানে আমাকে বলা থাকবে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে এইটা, ওই মাধ্যম, যে মাধ্যমটা দেওয়া থাকবে। আমাকে একটা প্রশ্নের তাপমাত্রা বলা থাকবে, সেই তাপমাত্রা যে কোনো কিছু হইতে পারে। কথার কথা প্রশ্নে বলা আছে তখন বায়ুর তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, তখন বায়ুর তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি, ওই তাপমাত্রা আমাকে শব্দের বেগটা বের করতে হবে, তখন আমাকে V2টা বের করতে হয়। তো এটা একটা বেসিক সূত্র গেল। এরপরে আমাদের কিন্তু ভাইয়া কিছু তোমার হচ্ছে প্রতিধ্বনির ম্যাপ করতে হয়, প্রতিধ্বনি হবে, শুনতে পাবে কি না। এই ক্ষেত্রে আমরা জানি যে সূত্র কি, যদি নর্মালি বলে যে শব্দের বেগ, শব্দের সময় দেওয়া আছে, শব্দটির অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে শব্দ ভাইয়া সমবেগে চলে, তখন আমরা S = VT দিয়ে করব। কিন্তু যদি বলে প্রতিধ্বনি শুনতে পাবে কি না বা প্রতিধ্বনির জন্য, তখন কি ভাইয়া, শব্দ একবার যাবে আরেকবার আসবে, মানে দুইবার, তাহলে S + S 2S হয়ে যায়। তো S এর জায়গায় তোমরা ডিও ব্যবহার করো, তখন S এর জায়গায় ডি ব্যবহার করলে আমরা কি জানি ভাইয়া, যাইতে একবার ডি, আসতে একবার ডি, অর্থাৎ তখন এমন হয়ে যায় D + D সমান সমান VT। এইখান থেকে আমরা 2D সমান সমান VT সূত্রটা পাইছি। এটা হচ্ছে প্রতিধ্বনির জন্য আমাদের যে সূত্রটা আমরা ব্যবহার করি, যেখানে টি মানে কি, টি মানে হচ্ছে ওই যে ওই শব্দটার যে সময় লাগছে, যে আবার আসতে, যাওয়া এবং আসার যে মোট সময়টা হচ্ছে টি, বুঝো।
শব্দ গেছে, প্রতিফলক পৃষ্ঠে ধাক্কা খাইছে, প্রতিফলিত হয়ে ব্যাক করে আমার কানে আসছে, পুরো সময়টা হচ্ছে টি। ভি মানে কি? ওই শব্দের বেগ, ওই মাধ্যমে ওই তাপমাত্রায় শব্দের বেগ। এবং ডি মানে কি? মধ্যবর্তী দূরত্ব, শব্দের উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। এখান থেকে বিভিন্ন মান বের করতে বলে। এই হচ্ছে মোটামুটি শব্দের বা তরঙ্গের এখান থেকে ম্যাথ প্রশ্ন মানে সূত্রগুলো যা যা লাগে আছে। এর বাইরে ভাই দুইটা সূত্র লাগে। একটা হচ্ছে টি সমান সমান 2π√L/G। এটা হচ্ছে পর্যায়কাল। এই যে এইটি মানে হচ্ছে পর্যায়কাল, এইটি মানে হচ্ছে পর্যায়কাল। এই সূত্রটা তোমাদের আসছে। এবং এখানে কি জানো, এখানে কি বলে বের করতে বলে, একটা সুতা দিয়ে কোনো একটা বস্তুকে ঝুলাই দিছি এবং সুতার দৈর্ঘ্য দেওয়া আছে মনে করো 2 মিটার, জির মান 9.8। তখন তোমাকে বলে পর্যায়কালটা কত। এটা তোমার সরল দোলক, সোজা কথায় সরল দোলক বা যে পেন্ডুলাম বলে না, অথবা তোমার হচ্ছে কি বলে যে ঘড়ি আছে, পেন্ডুলাম ঘড়ি, অথবা দোলনাটাকে যদি টেনে ছেড়ে দেয়, দুলতে দেয়, তার যে সময়টা, সে একবার পূর্ণ দোলন সম্পন্ন করতে কত সময় লাগবে, এটাই তো পর্যায়কাল। হ্যাঁ, কম্পাঙ্ক মানে কি? 1 সেকেন্ডে কতগুলা, একটা সংখ্যা, 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়। স্পন্দন মানে কি? ধরো একবার ধরো যে একটা কলম রাখছে, হ্যাঁ, কলমটাকে আমি যদি এখান থেকে টেনে ছেড়ে দিই, ধরো ও এইখান থেকে এইখানে যে আবার ফেরত আসবে, যেখান থেকে যাত্রা শুরু করছে সেখান থেকে কোথাও যে আবার আগের জায়গায় ফেরত আসতে যে সময়টা লাগে, এটা হচ্ছে পর্যায়কাল। আর এই যে সে একবার পূর্ণ স্পন্দন সম্পন্ন করলো, সে গেল আসলো, একটা পূর্ণ স্পন্দন। এইরকম 1 সেকেন্ডে কতগুলা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, এটাই হচ্ছে ওর কম্পাঙ্ক। আচ্ছা, সেমভাবে তরঙ্গ দৈর্ঘ্য বের করা যায় যে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে অতিক্রান্ত দূরত্ব কত, এটা হচ্ছে আমার তোমার হচ্ছে কি বলে তরঙ্গ দৈর্ঘ্য। বেগ কি? যেই বেগে যাচ্ছে, শেষ। এই সিম্পল জিনিসগুলো এখানে ইউজ করে তোমার হচ্ছে ম্যাথটা করতে হয়। এবং এই টি এর আরেকটা সূত্র আছে। যদি এমন হয় যে সুতা না দিয়ে একটা স্প্রিং দেওয়া আছে, যদি প্রশ্নে স্প্রিং বলা থাকে, স্প্রিংয়ের ক্ষেত্রে তোমাদের এই সূত্র দেখবা বইয়ের মধ্যেই আছে। স্প্রিং যখন দেয়া থাকে তখন পর্যায়কাল বের করার সূত্র হচ্ছে 2π√M/K। সেম দেখো 2π, এখানে জাস্ট L/G ছিল, এখানে M/K। এখানে M মানে কি ভাইয়া? যেই ভরটা ঝুলানোর কারণে তোমার হচ্ছে কি স্প্রিংয়ের স্পন্দন হইতেছে, নড়াচড়া করতেছে বা দুলতেছে। আর কে মানে হচ্ছে ওই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক। এটা একটা ধ্রুবক মান যেটা তোমাকে পরীক্ষায় প্রশ্নে বলা থাকে, অথবা বাকি সব মান দিয়ে এটা বের করতে বলতে পারে। আর স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার। এবং আমরা এখান থেকে আরেকটা সূত্র পড়ছিলাম, F -kx। এটাও কিন্তু পড়ছি হ্যাঁ, যে তোমার হচ্ছে এই যে বল এবং সরণের যে সম্পর্কটা, হ্যাঁ, তারা হচ্ছে কি করে, তোমার হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, যেটা কিন্তু বিপরীত দিকে চলে। হ্যাঁ, তোমার সরণ যেদিকে হয় ত্বরণ তার বিপরীত দিকে কাজ করে, মানে এরকম কিছু বেসিক জিনিসপত্র আছে। তো এগুলো তোমাদের বেসিক ক্লাসে বোঝার কথা বা বুঝতে হয় আর কি। এখন এগুলোকে ব্যবহার করে ম্যাথ কীভাবে করবা, এটা আমরা এখন পার্ট বাই পার্ট কয়েকটা টপিকের বা কয়েকটা টাইপের সিকিউ দেখবো, প্রত্যেকটা বোর্ড প্রশ্ন, তারপর বুঝতে পারবা যে প্রশ্ন কেমন হয় এই টাইপের সূত্র থেকে। তো আশা করি তোমরা এই পুরোটা জিনিস এখান থেকে বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা সিকিউটা আরেকবার দেখি। ঢাকা বোর্ড 2024, এই প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং এইখানে তুমি এই যে কুয়ার গভীরতা টাইপের যে ম্যাথগুলো হয়, অর্থাৎ তোমাকে প্রতিধ্বনি ব্যবহার করে কুয়ার গভীরতা বের করতে বলতে পারে, বুঝছো? এই টাইপের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন ভালো করে বুঝো, এই টাইপের সব প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারবা যে কীভাবে প্রতিধ্বনির সূত্র ব্যবহার করতে হয়। আসো দেখি, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। ঢাকা বোর্ড 24 সালে প্রশ্নটা আসছে যে একটা ছেলে আংশিক পূর্ণ, মানে কি, একটা কুয়া আছে, কুয়ার কিছু অংশ পানি দ্বারা ভরা আছে আর বাকি অংশে বাতাস আছে। তো এরকম আংশিক পূর্ণ একটা কুয়ার মুখে হাততালি দিছে, মানে শব্দ করছে, সোজা কথা। হাততালি দেওয়ার 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড, দুইটা ভিন্ন ভিন্ন সময়ে দুইটা শব্দ শুনতে পারছে। শব্দের কম্পাঙ্ক দেওয়া আছে, যেহেতু হাততালি কি একটা নির্দিষ্ট উৎস, এখান থেকে যদি শব্দ যায় সেই শব্দের কম্পাঙ্ক কত হবে, সেটা হচ্ছে 1.2 কিলো হার্জ। কে হার্জ মানে কি? কিলো হার্জ 10⁻³ অথবা 1000 দিয়ে গুণ করতে হয়। কিলো হার্জ মানে 1000 দিয়ে গুণ করতে হয়।
বাতাসে আর পানিতে শব্দের বেগ যথাক্রমে এত এত দেওয়া আছে, 330 আর 1500 দেওয়া আছে। এটা 1498 হয় মাঝে মাঝে, তারপর তোমার হচ্ছে 1500, মানে এটা বলা থাকে। আচ্ছা, এখন আমার গ নাম্বার আর ঘ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো ভাইয়া। ক আর খ প্রশ্নে কিন্তু অন্য অধ্যায় থেকে প্রশ্ন দিছে, যেটা তোমাদের সিকিউতে হয় যে ক আর খ এর প্রশ্নটা যে কোনো অধ্যায় থেকে দিতে পারে। এমন না যে 7 নাম্বার অধ্যায়ের ম্যাথে বা 7 নাম্বার অধ্যায়ের প্রশ্নে শুধু 7 নাম্বার অধ্যায় থেকেই ক খ দিবে, এমন না, বুঝছো? তার মানে এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে। তো এই ক খ এর জন্য আমি বাকি ক্লাসগুলো তো বলছি ভাইয়া, সিম্পলি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পড়বা, 5টা বছরের সব বোর্ডের প্রশ্নগুলো যদি পড়ো ক খ এর জন্য, এবং মেইন বইটা যদি ভালো করে পড়ো, ইনশাল্লাহ এখান থেকে সব প্রশ্ন পারবা। তো আপাতত আজকের ক্লাসে আমরা মূলত ডিরেক্টলি গ আর ঘ এর ম্যাথের দিকে ফোকাস করব, এবং তারপরও এর মাঝে মাঝে তোমরা হচ্ছে ক খ এর কিছু প্রশ্ন পেয়ে যাবা, এটার রিলেভেন্ট চলে আসবে। আচ্ছা, তো আসো আমরা একটু শুরু করি। আর বাকি ক খ এর উত্তর এখানে দেওয়া আছে, তোমরা কিন্তু পরে দেখে নিতে পারবা। আমরা আসি গ নাম্বার প্রশ্নে, যে পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত? ভাইয়া, কোন একটা মাধ্যমে যখন শব্দের বেগ বের করতে বলবে, কম্পাঙ্ক বের করতে বলবে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলবে, তখন আমরা সূত্র কি জানি? ওই মাধ্যমে আমরা ভি সমান সমান এফ ল্যামডা এই সূত্র দিয়ে ম্যাথ করব। যেখানে পানিতে শব্দের বেগ হচ্ছে ভি, পানিতে শব্দের কম্পাঙ্ক হচ্ছে এফ, বা ওই যে উৎস থেকে শব্দটা তৈরি করা হয়েছে হাততালি, এবং ল্যামডা ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ ওই শব্দটার পানিতে তরঙ্গ দৈর্ঘ্য কত। দেখো, অথবা তোমার হচ্ছে মানে সহজ কথা বললে মেইন যেটা হচ্ছে তোমার হচ্ছে ভিটা লাগে, এটা হচ্ছে তোমার মাধ্যমের উপর নির্ভর করে। আর এফ আর ল্যামডা এটা একই থাকবে, এটা একই থাকবে অলমোস্ট। এখন যাই হোক, এটা যদি ভিন্ন হয়ও এটা আমরা পরে যদি দেখি প্রশ্ন তখন বুঝতে পারবো। বাট আপাতত আমরা এখান থেকে যদি ম্যাথ করতে চাই, কি করব? মান বসাবো। আমাকে চাইছে তরঙ্গ দৈর্ঘ্য, ভাই তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে? ল্যামডা দ্বারা প্রকাশ করে। আমাকে ল্যামডার মান চাইছে, তার মানে যেটাকে চাইবে সেটাকে এক পাশে রাখবো, আর বাকি সব কিছুকে আরেক পাশে নিয়ে যাই। তার মানে আমার পানিতে শব্দের বেগটা কত? 1500 মিটার পার সেকেন্ড, প্রশ্নে বলাই আছে 1500 মিটার পার সেকেন্ড বসায় দাও। এবং ওই শব্দের কম্পাঙ্ক কত? ওই শব্দের কম্পাঙ্ক হচ্ছে 1.2 কিলো হার্জ। শব্দের কম্পাঙ্ক বলা আছে 1.2 কিলো হার্জ। তার মানে 1.2কে আমরা 1000 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে হার্জ। আমরা অবশ্যই এসআই এককে নিব, তার মানে অ্যান্সার হবে 1200 হার্জ। অর্থাৎ আমরা এফের মানটা পেয়ে গেছি, বসাই দেব 1200 হার্জ। তাহলে কত আসবে? ক্যালকুলেশন করো। 1500কে 1200 দিয়ে ভাগ করলে 1.25 আসবে, 1.25 মিটার। ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। দৈর্ঘ্য তো ভাই, দৈর্ঘ্যের একক তো মিটারই হবে, এসআই একক। তার মানে 1.25 মিটার। গ নাম্বার গেল। পরের প্রশ্নে সব করেও দেওয়া আছে, তোমরা পরে আবার অ্যান্সার মিলিয়ে নিতে পারবা। ঘ নাম্বারে বসে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও কুয়ার গভীরতা কত। মানে কুয়ার গভীরতা নির্ণয় করতে বলছে সহজ কথায়। চিন্তা করো ভাইয়া, একটা কুয়া আছে, একটা কুয়া আছে, এই কুয়ার মধ্যে অবশ্যই পানি আছে, একটা নির্দিষ্ট পরিমাণে পানি আছে, আমি ধরলাম এইটুকু অংশ ধরো পানি দ্বারা ভরা। এবং এই কুয়ার মুখে মানে এই জায়গাটাতে তোমার হচ্ছে একটা শব্দ করছে, এই জায়গাটাতে একটা তোমার হচ্ছে শব্দ হয়েছে, শব্দ করা হয়েছে কুয়ার মুখে। ভাইয়া দেখো তো, যদি এখানে শুধু পানি অথবা শুধু বাতাস থাকতো তাহলে কিন্তু আমার একটা সূত্র দিয়ে একবার করলেই হয়ে যেত। আমার মাধ্যম এখানে দুইটা, একটা হচ্ছে বাতাস মাধ্যম, এই ফাঁকা জায়গা মানে কি এখানে বাতাস আছে, আর একটা হচ্ছে পানি মাধ্যম, অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন মাধ্যম আছে। তার মানে কিন্তু ভাইয়া আমার এখানে আর একবার করলে হবে না, আমাকে দুইবার করতে হবে। ভাইয়া চিন্তা করো তো একটু, এইখান এই যে এইটুকু বাতাস, আর আমি ধরলাম এইটুকুর মানে দূরত্ব হচ্ছে D1, বুঝো বুঝো। আর এই উপর থেকে যদি মানে উপর থেকে তো শব্দটা করছে, দূরত্ব যেহেতু কম, তার মানে কম সময় কোনটা ভাইয়া? 0.12 সেকেন্ড। অর্থাৎ এই D1 দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে 0.12 সেকেন্ড, 0.12 সেকেন্ড। বোঝা যায় কম দূরত্বে কম সময় তো লাগার কথা। আরেকটা ধরলাম এই শব্দ থেকে এখানে করে একদম এইখানে এসে ধাক্কা লেগে আবার এইখানে গেছে, বুঝো শব্দ কিন্তু এক জায়গা থেকেই করছে। একবার পানির স্তরে ধাক্কা লেগে গেছে, আরেকটা শব্দ ধরো পানি থেকে একদম তোমার তলা পর্যন্ত লেগে তারপর কি
উপরে গেছে। আচ্ছা, তো আমরা দুইটা নিয়ে করতেছি এখন, এবং এই দূরত্বকে আমরা D2 ধরবো, এটাকে আমরা D2 ধরবো। সহজ হিসাব ভাইয়া। চিন্তা করো তাহলে এইটুকু দূরত্ব কত, এইটুকু দূরত্ব কত, সেটা কত হবে? এই পুরাটা শব্দ উৎস থেকে একদম তলানি পর্যন্ত যে দূরত্ব, সেখান থেকে শব্দ উৎস থেকে সারফেস বা উপরের তল, এই দূরত্ব বিয়োগ করলে তো আমি পাবো যে পানির গভীরতা কত, বা পানি কতটুকু পানি আছে। সেই পানি আছে কত ভাইয়া? এই পুরাটা D2 থেকে যদি D1 বাদ করি, তাহলে তো এই অংশটা হচ্ছে আমার পানির উচ্চতা, এইটুকু জায়গা পানি আছে। চিন্তা করো ভাইয়া, তাহলে আমি যদি এখন এই যে D1 এর জন্য চিন্তা করি, উপরেরটুকু চিন্তা করি, উপরের জায়গার জন্য যদি চিন্তা করি, তাহলে এইখানে তোমার হচ্ছে, আমরা জানি প্রতিধ্বনির সূত্র কি ভাইয়া? 2D = VT। একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য ওই মাধ্যমে যে নির্দিষ্ট বেগটা আছে, সেই বেগে এই দূরত্ব এবং এই সময় লাগে প্রতিধ্বনি শোনার জন্য। এবং একটা শর্ত আছে, ন্যূনতম 0.1 সেকেন্ড সময় লাগতে হবে। 0.1 সেকেন্ডের থেকে কম সময় লাগলে আমরা প্রতিধ্বনি শুনতে পারি না। আমাদের মস্তিষ্কের শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। এই 0.1 সেকেন্ডের আগে যদি আরেকটা শব্দ চলে আসে কানের মধ্যে, আমরা এটা শুনবো না। বুঝছো? ঠিক আছে, তাহলে এখন শুধু আমরা এইটুকু চিন্তা করি আগে। আমরা হচ্ছে শুধু বাতাসের মধ্যে শব্দের যে যাওয়া আসাটা হয়েছে, দেখো তো ভাইয়া, তাহলে কি আমরা বসাইতে পারি? এটা হচ্ছে D1, ডির জায়গায় D1 বসাই, আর বাতাসের শব্দের বেগকে ধরলাম V1, এবং টি মানে কি ভাইয়া? টি মানে হচ্ছে তোমার সময় লাগছে কত, এটা হচ্ছে T1। এই সব কিছু কি বায়ু মাধ্যমে, প্রথমে হচ্ছে আমরা বায়ু মাধ্যমে সব কিছুকে 1 ধরছি। আচ্ছা, এখান থেকে ভাইয়া তুমি একটু D1 এর মানটা বের করে ফেলো, কত আসবে? তুমি হচ্ছে গুণ করে দাও। V1 মানে কি? বাতাসের শব্দের বেগ দেওয়া আছে 330 মিটার/সেকেন্ড। যখন এরকম সরাসরি বেগ দেওয়া থাকবে, তখন বেগের মানটাই বসাবা। আর যদি সরাসরি বেগ না দিয়ে তোমাকে বলা থাকে তাপমাত্রা, তখন তাপমাত্রাটাকে ইউজ করে আগে বেগ বের করতে হবে, তারপর বসাইতে হবে। বুঝছো? আচ্ছা, তাহলে এখন বসাই। 330 গুণ এই সময়টা লাগছে কত? 0.12 ডিভাইড বাই তোমার হচ্ছে 2। অতএব D1 সমান কত? 330 গুণ 0.12 ডিভাইড বাই 2, 19.8 মিটার। এটা হচ্ছে আমার বাতাসের যে অংশটুকু আছে, ফাঁকা জায়গাটা, সেই ফাঁকা জায়গার দূরত্ব। এখন ভাইয়া সেম ভাবে আমরা কি এই পানির অংশটুকুর দূরত্ব বের করতে পারি না? মানে কি বলে, উচ্চতা বের করতে পারি না? সেটা কত হবে? D2 - D1। এখন সেম ভাবে আমরা যদি পানির জন্য বের করি, আচ্ছা এখানে না দেখাই, যে এখানে দেখাই, পানিতে কতটুকু আছে ভাইয়া? পানির উচ্চতা কত? D2 - D1। তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, এখানে তোমরা অনেকে বলতে পারো ভাইয়া, তাহলে কি পানির জন্য শুধু D2 ধরতাম, এই পুরোটাকে D2 না ধরে শুধু পানির জন্য ধরতে পারতাম না? তারপর কি দুইটা যোগ করতে পারতাম না? হ্যাঁ, করতে পারতাম। যেভাবে বুঝো, এটা দুইভাবেই করা যায়, তোমার যেভাবে ইচ্ছা তুমি করতে পারো। বুঝছো? আচ্ছা, তাহলে এখন পানির জন্য ভাইয়া কি উচ্চতা কত? D2 - D1 সমান কি তোমার হচ্ছে V2 T2। এই যে সূত্র তো এটা ভাইয়া, সূত্র তো একটাই সেম। এইটাই এখন কি করছি, এখানে তোমার হচ্ছে 2 দিয়ে গুণ করতে হবে, আর এটা হচ্ছে মান ডির মান। এখানে কি পানির উচ্চতা কতটুকু? D2 - D1। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন D2 - D1 এর মানটা বের করি। সমান কত? V2 T2 ডিভাইড বাই 2 সমান পানিতে শব্দের বেগ, এবং পানির থেকে দেখো এই 0.15 সেকেন্ড মানে কি? একদম উপর থেকে নিচ পর্যন্ত যে আসতে সময় লাগছে সেটা, অর্থাৎ একদম উপর থেকে নিচে যে তারপর যে সময়টা আসছে, এই সময়টা কিন্তু ভাই হচ্ছে আমার কত? তোমার 0.15 সেকেন্ড। এটাকে আমি এখন তাহলে এখানে বসাইতে পারবো? আমি কি করতেছি? আমি শুধু পানির উচ্চতার জন্য বের করতেছি। তাহলে আমাকে কি করতে হবে ভাইয়া? শুধু পানির জন্য সময়টা লাগবে। অর্থাৎ আমি তাহলে এখন এখানে 0.15 বসাইতে পারবো না। আমি শুধুমাত্র দেখবো যে পানিতে ও কতটুকু সময় ছিল। এই পানিতে সময় ছিল কতটুকু ভাইয়া? 0.15 লাগছে পুরাটা যাওয়া আসা করতে, মাইনাস উপরেরটুকু সময় লাগছে, মানে তোমার হচ্ছে বাতাসের সময় লাগছে 0.12। তার মানে শুধুমাত্র পানিতে শব্দ ছিল 0.03 সেকেন্ড। এটা হচ্ছে পানিতে যাওয়া আসা করতে শব্দের যে সময়টা লাগছে।
0.0, তাহলে কি এখানে ভাইয়া পানিতে শব্দের বেগ বসাও, আর পানির মধ্যে শব্দ কতটুকু সময় ছিল সেই সময়টা হচ্ছে বিয়োগ করে 0.03 সেকেন্ড, এইটা বসাইতে হবে 0.03 সেকেন্ড ডিভাইডেড বাই 2 কত আসে দেখো তো, 1500 গুণ 0.03 ডিভাইডেড বাই 2, 22.5 মিটার। এখন ভাই আমার তো কি লাগবে, আমি একবারে করে ফেলছি, এই জন্য হচ্ছে আমার দেখো এখানে এখন d2 মাইনাস d1 পেয়ে গেছি। এটা কি কিসের মান, এটা d2 মাইনাস d1। আমার লাগবে কি ভাই, আমার লাগবে পুরো কুয়ার গভীরতা, মানে আমার d2 লাগবে, তাহলে তো হয়ে যায়। d1 তো আগে বের করে রাখছি, d1 এর মানটা এখানে বসায় দাও, শেষ। অতএব d2 সমান সমান কি 22.5 যোগ d1, বসাও 22.5 যোগ d1 মানে কি ভাই, এই যে 19.8, 19.8 ক্যালকুলেশন করো কত আসে, d2 এর মান কত আসে দেখো, 22.5 যোগ 19.8, 42.3 মিটার, এটা হচ্ছে এখানে লিখে দিই। অতএব কুয়ার গভীরতা হচ্ছে 42.3 মিটার। এইটাই হচ্ছে আমার উত্তর, এইটাই হচ্ছে আমার উত্তর। এখন একটু সহজ করে ভেঙে বুঝাই দিই কি করলাম আমরা। বাতাসে শব্দটা কিছুক্ষণ ছিল, বাতাসের ওই শব্দের যে সময়টা 0.12 সেকেন্ড, এইটা ওইটার সাথে বাতাসের শব্দের বেগ, এখান থেকে আমরা মূলত বাতাসের উচ্চতাটা বের করছি। মানে সোজা কথায় প্রশ্নে বলতে পারতো ফাঁকা জায়গার উচ্চতা কত বা ফাঁকা জায়গার দূরত্ব কত, তখন অ্যান্সার কি হইতো 19.8 মিটার। আচ্ছা, যদি প্রশ্নে বলে যে পানির গভীরতা, শুধু পানির গভীরতা, ভাইয়া কুয়ার গভীরতা না, শুধু পানির গভীরতা কত, তখন কি অ্যান্সার, তখন অ্যান্সার হচ্ছে এই যে এইটা, তখন অ্যান্সার হচ্ছে এইটা। দেখো এই যে এটাকে একটু সরতেছে না কেন, আচ্ছা এটা আবার ডিলিট করে দিয়ে আবার আঁকি। দেখো শুধু পানির গভীরতা যদি বলতো তাহলে হচ্ছে এইটা 22.5 মিটার। আর যদি যেহেতু প্রশ্নে বলছে একদম কুয়ার গভীরতা কত, দেখো এটা কি নিচে নেমে গেছে কোনোভাবে, দেখি তো, হ্যাঁ একটু মনে হয় নিচে, আচ্ছা একটু সরাই দিই। দেখো হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে একটু নিচে নেমে গেছিল মনে হয়, যাই হোক সমস্যা নেই, এখন ঠিক আছে। যদি বলে পানির গভীরতা কত, মানে কুয়ার মধ্যে কতটুকু পানি আছে, তখন অ্যান্সার হচ্ছে 22.5 মিটার। আর যেহেতু প্রশ্নে বলছে কুয়ার গভীরতা কত, একদম পুরো কুয়ার উপর থেকে নিচ পর্যন্ত গভীরতা, তখন দুইটা যোগ করে আমরা পাইছি 42.3 মিটার। তোমাকে 3 ধরনের প্রশ্নই পরীক্ষা করতে পারে, কুয়ার গভীরতা না জিজ্ঞেস করে বলতেই পারে পানির গভীরতা কত। তখন কি করবা, পানিতে কতটুকু সময় শব্দ ছিল ওইটা বের করছি বিয়োগ করে, এবং ওইটাকে আমি পানির শব্দের বেগ দিয়ে গুণ করে পানির গভীরতা যে ডি ওইটা বের করছি। আর যেহেতু বলছে কুয়ার গভীরতা, তার মানে কি বাতাস যোগ পানি, যেটা আনসার আসছে ওইটাই গেল। তো এটা আশা করি বুঝতে পারছো। এখানে সব কিছু করে দেওয়া আছে, তোমার হচ্ছে 42.3 মিটার যেটা আমাদের আসছে, বুঝতে পারছো। তোমরা পরে দেখে নিতে পারবা, গুছানো সুন্দর করে গুছায় লেখা আছে। ওকে, পরের প্রশ্নে যাই আসো। এই প্রশ্নটা এই অধ্যায়ের একটা জাতীয় প্রশ্ন, এবং কেউ যদি এই অধ্যায়ের এই প্রশ্নটা ভালো করে যাও বা বুঝে যাও, প্রতিধ্বনি নিয়ে তোমার যত কনসেপ্ট দরকার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এই একটা প্রশ্ন তোমাকে হেল্প করবে যে প্রতিধ্বনির ম্যাথগুলা এরকম কেমন হয় যখন দৌড়াদৌড়ি করে, অর্থাৎ শব্দ করে সামনের দিকে অথবা পেছনের দিকে দৌড় দেয়। এখানে এটা ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্ন, যে রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কত বেগে দৌড় দিছে, আচ্ছা বেগে, হ্যাঁ এটা একটু ঠিক করে নিও, এটা হচ্ছে একটু ঠিক করে নিও, বেগে 10 মিটার পার সেকেন্ড বেগে। এই বেগটা কার, রাফিয়ার বেগ। রাফিয়া যে শব্দ উৎপন্ন করছে তার তরঙ্গ দৈর্ঘ্য কত, 15 সেন্টিমিটার। বলছে প্রতিফলকের উল্টা দিকে দৌড়াইতে শুরু করলো এবং 0.5 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পেল। অর্থাৎ রাফিয়া একটা শব্দ করছে, সামনে একটা প্রতিফলক আছে, এবং শব্দ করেই সে উল্টা দিকে, মানে কি সে এই দিকে এখন দৌড় দিছে,
কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে, এবং দৌড় দেওয়ার 0.5 সেকেন্ড পর, 0.5 সেকেন্ড পরেই সে প্রতিধ্বনি শুনছে। তার মানে কি করছে? সে শব্দ করে যখন উল্টা দিকে দৌড় দিছে, এখানে কিন্তু ভাইয়া 2D = VT হবে না। এই টাইপের প্রশ্নে, অর্থাৎ শব্দ করে দৌড় দিলে এটা হোক প্রতিফলকের দিকে অথবা প্রতিফলকের বিপরীত দিকে, অ্যান্সার কি আসবে, এই একটা প্রশ্ন সলভ করলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এটা খুবই খুবই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশেষ করে যারা কুমিল্লা বোর্ডে আসো ওরা একটু বেশি জোর দিয়ে পড়ো, বুঝছো? এই টাইপের প্রশ্ন স্যারদের খুব বেশি ভালো লাগে। তো আমরা একটু করে আসো। দেখো গ নম্বর প্রশ্ন কি বলছে? ভাই তরঙ্গটির কম্পাঙ্ক বের করো। কম্পাঙ্ক বের করো। আমরা কি জানি? কম্পাঙ্ক বের করার জন্য সূত্র হচ্ছে v = f ল্যামডা। আমাকে f বাইর করতে বলছে, f = v/λ। ভাই আমাকে v দেওয়া আছে। দেখো ওই সময় বায়ুর তাপমাত্রা ছিল 30°C, এবং বলা আছে এই মানটা যদি বলা নাও থাকে, এটা যদি বলা নাও থাকে মুখস্থ রাখতে হবে, এটা অনেক প্রশ্নেই বলা থাকবে না। এখন ভাইয়া তুমি যদি 330 নিয়ে সুন্দর মতো ভালো বাচ্চার মতো ম্যাথটা করে আসো, একদম সুন্দর মতো ধরা খেয়ে 0 একটা খেয়ে আসবা, দেখবা ওখানে 3-এর জায়গায় 0 পেয়ে বসে আসো। কেন? কারণ আমাকে এখানে তাপমাত্রা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমাকে বলা আছে 30°C তাপমাত্রা। এই তাপমাত্রার জন্য আমাকে শব্দের বেগটাকে বের করতে হবে। তাহলে আমাকে এই যে ভি যে বসাবো সুন্দর মতো মজা করে, এটা বসাতে পারবো না। আমাকে এখানে ভির মানটাকে বের করতে হবে। আমরা সূত্র জানি v2/v1 t2/t1। এখান থেকে v2-র মানটা বের করতে হয়। v1 কত ভাই? এই যে 0°C তাপমাত্রায় শব্দের বেগ 330 গুণ ভাই t2 কি? প্রশ্নে যেই তাপমাত্রা বলা থাকবে ওইটাকে কেলভিনে নিব। প্রশ্নে বলা আছে 30°C, তার মানে t2 = কত হবে? এই 30-র সাথে আমরা কি করব? এই 30-র সাথে 273 যোগ করব, তাহলে অ্যান্সার আসবে কেলভিনে। বুঝছো? বুঝছো? ডিগ্রি মানে সেলসিয়াস থেকে কেলভিনে নিতে হইলে 273 যোগ করতে হয়। তাহলে আমরা এখন বলতে পারি 303 কেলভিন। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রশ্নে যেটা বলা থাকবে, এটা হচ্ছে প্রশ্নে যেটা মান দেওয়া থাকবে, যেই তাপমাত্রা বলা থাকবে ওটা হচ্ছে T2, আর T1 ফিক্সড 0°C তাপমাত্রা, বা ওটা হচ্ছে তোমার 273 কেলভিন, মানে 273 কেলভিন। এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড, নিচের মানটা ফিক্সড থাকবে, এটা অলওয়েজ ফিক্সড। আচ্ছা, তাহলে এখানে ক্যালকুলেশন করো। আমরা একটু ক্যালকুলেশন করি। 330/273, এটাকে রুট করলে অ্যান্সার করলে 330 দিয়ে গুণ করলে অ্যান্সার আসবে 362.82 মিটার পার সেকেন্ড। দেখো আমরা প্রথমে সূত্র দিয়ে বেগটা বের করছি, ওই তাপমাত্রার জন্য শব্দের বেগটাকে বের করছি। এখন কথা হচ্ছে মানটা বসাই দিব। ভাই বসাই দিই। আমরা এখন ভির মানটা এইখান থেকে বসাবো। ভি কি হবে ভাই? ভি মানে হচ্ছে v2 মানে কত? 362.82, ঠিক আছে না? হ্যাঁ, ডিভাইড বাই তরঙ্গ দৈর্ঘ্য কি 15 বসাবো? দেয়া আছে 15 সেন্টিমিটার, বসাই দিই। এটা করলেই ভুল করবা। অবশ্যই সেন্টিমিটার থাকুক, মিলিমিটার থাকুক, কিলোমিটার থাকুক, যা ইচ্ছা থাকুক, আমাকে লাগবে হচ্ছে মিটারে। তার মানে আমি কি করবো? এটাকে 15 সেন্টিমিটারকে সেন্টিমিটার থেকে মিটারে নিতে হইলে 100 দিয়ে ভাগ করতে হয়, মানে 0.15 মিটার, 0.15 মিটার, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। অতএব কম্পাঙ্কের মান কত? কম্পাঙ্ক হচ্ছে এই মানটাকে 0.15 দিয়ে ভাগ করলে আসবে 2418.8 হার্জ। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তরঙ্গটির কম্পাঙ্ক 2418। আচ্ছা দেখো এখানে 2317 আসছে কেন জানো? কারণ এখানে 347 কেন? এখানে তোমার হচ্ছে ভির মানটা কত বাইট করছে? 303/273, 347 আসছে। 303/273, এটাকে রুট করলে অ্যান্সার আসে যা, ওইটাকে 330 দিয়ে গুণ করলে, ও সরি আমার এখানে হচ্ছে ক্যালকুলেশন একটু ভুল হয়েছিল। এটা ঠিক আছে। আমার যে ক্যালকুলেশন 362 আসছে, এখানে 330 লিখছে, দেখছো? এখানে তো 303 হবে না, 330 লিখছে। একটু ঠিক করে নিও, হ্যাঁ?
303 হবে। এই জন্যই তো এখানে মূলত অ্যান্সারটাও ডিফারেন্ট আসছে। ভাই সমস্যা নেই, ক্যালকুলেশন তোমরা করে নিও, প্রসেস তো বুঝছো। 347 বসাবা, এইখানেও সেম, তোমার হচ্ছে 347 বসায় দাও, 347 বসায় দাও, শেষ। 347 দশমিক কত আসে, 6 তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে তোমার হচ্ছে, এটাকে 0.15 দিয়ে ভাগ করো, এই যে 2317 আসছে। এবার 2317.73 হার্জ, বুঝছো? ক্যালকুলেশনটা ঠান্ডা মাথায় বসেও 303 বলে 330 বসায় না আমার মতো। আচ্ছা বুঝছি কীভাবে করতে হয়। পরের প্রশ্নে আসি, দেখো রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায়। আচ্ছা এখন এই ম্যাথটা একটু আগে বুঝো, এই ম্যাথটা একটু বুঝো। আমার এই প্রশ্নে উদ্দীপকে বলা আছে যে রাফিয়া শব্দ করে প্রতিফলকের উল্টা দিকে দৌড় দিছে, কিন্তু প্রশ্নে বলছে যদি শব্দ করে প্রতিফলকের দিকে দৌড় দেয় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে কি না। সহজ হিসাব। তো আমরা এখানে সময় বের করব, যদি দেখি যে 0.1 থেকে কম আসছে, শুনতে পারবে না। যদি দেখি শব্দ করার পরে 0.1 সেকেন্ড থেকে বেশি আসছে অ্যান্সারটা, তাহলে শুনতে পারবে, প্রতিধ্বনি শুনতে পারবে। আচ্ছা এখন একটু চিত্রের মাধ্যমে জিনিসটা বুঝো আসো। এখানে ধরো রাফিয়া দাঁড়ায় ছিল, একদম শুরুতে দাঁড়ায় ছিল। এই সামনে হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ আছে যেখানে শব্দটা ধাক্কা লেগে আবার ব্যাক করবে। তো আমরা ধরলাম এইটা হচ্ছে ডি, এই প্রতিফলকের দূরত্ব একদম শুরুতে রাফিয়া যখন চুপচাপ দাঁড়ায় ছিল, রাফিয়া থেকে প্রতিফলকের দূরত্ব হচ্ছে ডি। আচ্ছা এরপরে কি করছে, উদ্দীপক অনুযায়ী, উদ্দীপকটা দেখো, রাফিয়া শব্দ করে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টো দিকে, মানে প্রতিফলক যেই দিকে তার উল্টো দিকে দৌড় দিছে। দৌড় দিয়ে একটা জায়গায় তো সে আসছে, ধরলাম সে এইখানে আসছে, ধরলাম সে এখান থেকে দৌড়ে এখানে আসছে, এই দূরত্বটা হচ্ছে সে এক্স পরিমাণ সামনে আসছে, মানে এখান থেকে এই দিকে তোমার হচ্ছে গেছে এক্স পরিমাণ বা এক্স মিটার। তাহলে আমাকে একটু বলো তো ভাইয়া, শব্দের মোট অতিক্রান্ত দূরত্ব কত? শব্দটা প্রথমে এইখান থেকে সুন্দর করে গেল, কতটুকু গেল, গেছে হচ্ছে ডি মিটার। আমরা নর্মালি কি জানি, প্রতিধ্বনির জন্য যাওয়া প্লাস আসা, এটাই হচ্ছে আমার মোট দূরত্ব। তো গেছে ডি, ঠিক আছে। আসার সময় যখন শব্দটা ব্যাক করছে, এটা আমি অন্য কালি দিয়ে বুঝাই, আসার সময় শব্দটা যখন ধাক্কা লেগে আসছে, এইখানে আসার পরে কি সে কি রাফিয়াকে দেখতে পারবে? রাফিয়া তো সামনে চলে গেছে না। এই শব্দটা আরও যদি দূরে যায়, এইখানে আসার পরে রাফিয়ার কানে ঢুকবে, তখন রাফিয়া শুনবে। তাহলে আসার সময় মোট অতিক্রান্ত দূরত্ব কত? যাওয়ার সময় তো ভাই শুধু ডি ছিল, কিন্তু ব্যাক যখন ধাক্কা খেয়ে ব্যাক করছে তখন ছিল ডি প্লাস এক্স। যাওয়ার সময় শুধু ডি, যাওয়ার সময় যাওয়া মনে করো গেছে, শব্দটা গেছে ডি, আর আসার সময় যে আসাটা এখানে রেখে ব্যাক করছে যখন, তখন কি ডি প্লাস এক্স। মোট দূরত্ব, শব্দের মোট দূরত্ব এইটুকু তো ডি আর এইটুকু তো এক্স, ডি প্লাস এক্স এই পর্যন্ত মোট দূরত্ব আসার সময়। তাহলে যাওয়া প্লাস আসা কত হইল? যাওয়া প্লাস আসা এই দুটাকে যোগ করে দিব, যাওয়া প্লাস আসা হচ্ছে এই দুটা যোগ করে দিব। এটাই হচ্ছে শব্দের অতিক্রান্ত দূরত্ব। কখন? যখন উল্টা দিকে দৌড় দেয়, তখন শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি প্লাস এক্স। এই যে ডি প্লাস এক্স যোগ করে দিছি, তাহলে কত হয়? 2d প্লাস এক্স। এইটা হচ্ছে কি ভাইয়া, যখন শব্দ করে প্রতিফলকের উল্টা দিকে দৌড় দিবে তখন এইটা হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব 2d প্লাস এক্স। বুঝছি? আর যদি এমন হয় যে শব্দ করে প্রতিফলকের দিকে দৌড় দিছে, তখন সহজ হিসাব মাইনাস, তখন হবে 2d মাইনাস এক্স। বুঝো নাই কেন মাইনাস হয়েছে? দেখো আসো বুঝাই তোমাদেরকে। রাফিয়া দাঁড়ায় ছিল এইখানে, প্রতিফলকটা আছে এইখানে, শব্দ করছে,
শব্দটা গেছে, ধাক্কা লাগছে। যখন রাফিয়া শব্দ করে এবার প্রতিফলকের দিকে দৌড় দিবে, তার মানে কি সে দৌড়ায় ধরো এইখান থেকে এইখানে আসছে, কথার কথা রাফিয়া এখন দৌড়ায় এইটুকু আসছে এবং তার অতিক্রান্ত দূরত্ব, রাফিয়ার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স। আর এই যে শুরুতে যতটুকু দূরত্ব ছিল পুরাটা, একদম শুরুতে রাফিয়া যখন চুপচাপ দাঁড়ায় শব্দ করছে তখন রাফিয়া থেকে প্রতিফলকের দূরত্ব ডি। তারপর কি হয়েছে, রাফিয়া দৌড়ায় এক্স পরিমাণ প্রতিফলকের দিকে দৌড় দিছে, এবার কিন্তু উল্টা দিকে না, দিকে। তাহলে ভাই একটু চিন্তা করো তো এবার শব্দটা কি যাওয়া আসা কেমন হয়। শব্দটা গেছে 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 এইখানে কতটুকু গেছে, ডি পরিমাণে গেছে, এটা কোনো চেঞ্জ নাই। যাওয়া হচ্ছে এবার ডি। আর আসার সময় কতটুকু হয়েছে দেখো তো ভাইয়া, এইখান থেকে এইখানে আস্তে আস্তে যে এইটুকু পর্যন্ত আসছে না শব্দটা, তাহলে এই শব্দের আসার সময় অতিক্রান্ত দূরত্ব কত, এইটুকু। এটা মানে কি, পুরাটা থেকে এক্স বাদ দিয়ে দাও, পুরাটা হচ্ছে ডি, তার থেকে যদি আমি এই রাফিয়ার অতিক্রান্ত দূরত্ব এক্সটা বাদ দিয়ে দিই তাহলে তো হয়ে যায়। আমার তো শব্দ তো ভাইয়া এইটুকুই গেছে না, মানে আসছে না, শব্দটা কি আসার সময় তো এইটুকুই আসছে, কারণ রাফিয়া তো এখানে আসার পরে তো কানের মধ্যে শব্দ ঢুকে গেছে। তার মানে শব্দের যাওয়ার সময় অতিক্রান্ত দূরত্ব ডি, আর ব্যাক করার সময় বা আসার সময় অতিক্রান্ত দূরত্ব এক্স, সরি ডি মাইনাস এক্স। তাহলে মোট যাওয়া প্লাস আসা কত, মোট যাওয়া প্লাস আসা হইল ডি আর ডি মাইনাস এক্স, এটা দুটোকে যোগ করে দাও। তার মানে যাওয়া প্লাস আসা হচ্ছে ডি প্লাস ডি মাইনাস এক্স সমান সমান 2d মাইনাস এক্স। বুঝতে পারছো? তাহলে একটু শর্টকাটে বলে দিই, উল্টো দিকে দৌড় দিলে, উল্টো দিকে যদি শব্দ করার পরে প্রতিফলক থেকে বিপরীত দিকে বা উল্টা দিকে দৌড় দাও তখন শব্দের অতিক্রান্ত দূরত্ব হয় প্লাস, কারণ দূরত্ব বেড়ে যায়। আর যখন প্রতিফলকের কাছে আসো, কাছে আসলে কি দূরত্ব কমে যায়, এজন্য মাইনাস। যখন দিকে দৌড় দাও তখন কি দূরত্ব কমে গেছে কিছুটা, কাছে চলে আসছো, তখন কি হবে, কাছে আসলে দূরত্ব কমছে মানে মাইনাস। এখানে ডি মানে কি, ডি মানে হচ্ছে একদম শব্দ করার মুহূর্তে, শব্দ করার মুহূর্তে শব্দ উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব, উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব। এই ডিটা একটু ভালো করে ক্লিয়ার থাকতে হবে, এটা মানে কি, এটার পরিচয় কি, বুঝছো? এই ডি মানে কি, এই যে শুধু ডি, এই যে ডি, এই ডি মানে হচ্ছে শব্দ করার মুহূর্তে, শব্দ করার মুহূর্তে উৎস মানে রাফিয়া এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব। আর এই এক্স মানে কি, যেই ব্যক্তি বা যেই লোক দৌড়াবে তার অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এই প্রশ্নের ক্ষেত্রে এটা হচ্ছে এই এক্সটা মানে কি ভাইয়া, রাফিয়ার অতিক্রান্ত দূরত্ব, রাফিয়া কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, রাফিয়ার অতিক্রান্ত দূরত্ব। এখানে যদি মনে করো গরু থাকে, ছাগল থাকে, মুরগি থাকে, হাঁস থাকে, রিফাত থাকে, ফারদিন সিয়াম, যে কোনো তোমাদের এনিথিং যে দৌড়াবে তার যে অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে এক্স আমরা ধরবো। এবং ডি মানে কি, শব্দ করার মুহূর্তে প্রতিফলক থেকে তোমার হচ্ছে আমার দূরত্ব কত বা রাফিয়ার দূরত্ব কত। সোজা কথা বলে দৌড়ানোর আগে প্রথম অবস্থায় মধ্যবর্তী দূরত্ব কত ছিল, এটাই হচ্ছে ডি। আর এক্স মানে কি, আমি কতটুকু দৌড়াইছি, সামনে হোক আর পিছনে হোক, যেদিকে ইচ্ছা হোক, পিছনে গেলে প্লাস আর কাছে গেলে মাইনাস, দূরে গেলে প্লাস, কাছে গেলে মাইনাস। এখন আসো, এত কিছু যে বুঝাইলাম, কেন বুঝাইলাম, এখন এই ম্যাটটাতে আসো। আমার এখানে বলছে কি, উদ্দীপকে বলা আছে উল্টা দিকে দৌড়াইছে, বাট আমাকে এখানে সময় দেওয়া আছে। উল্টা দিকে যখন দৌড়ায়, যখনই রাফিয়া শব্দ করে উল্টা দিকে দৌড়ায় তখন তার যে সময়টা লাগছে প্রতিধ্বনি শুনতে, সেই সময়টা বলা আছে 0.5 সেকেন্ড, মানে আমি টির মান জানি, আমি ওই তাপমাত্রায় শব্দের বেগ ভি জানি। তাহলে কি ভাইয়া আমি এখানে তোমার হচ্ছে এই রাফিয়া কতটুকু দৌড়াইছে এটাও কি বের করতে পারবো না? ভাইয়া রাফিয়ার অতিক্রান্ত দূরত্ব কি, রাফিয়ার অতিক্রান্ত দূরত্ব সমবেগের সূত্র, আমরা ধরে নিব যে মানুষ সমবেগে চলে, তাহলে কি এক্স ইজ ইকুয়াল টু ভিটি। বুঝছো কি কাহিনীটা কি করছি,
এই যে ধরো এখান থেকে রাফিয়া এই পর্যন্ত দৌড়ায় আসছে, এই এক্স এর মানটা কত ভাই? এটা কি আমি প্রতিধ্বনি সূত্র ব্যবহার করব? নর্মালি যখন দৌড়াবে তখন তো শুধু দূরত্বের সূত্র, সমবেগের সূত্র ব্যবহার করব। আর যখন শুধুমাত্র প্রতিধ্বনির কথা আসবে তখন প্রতিধ্বনির সূত্র 2D আসবে, 2 গুণ হবে। কখন 2 গুণ হবে কখন হবে না, বুঝছো? শুধুমাত্র প্রতিধ্বনি বললে তখন হচ্ছে 2 গুণ করতে হবে, না হলে না। তাহলে এখানে কি ভাই, এক্স সমান সমান ভিটি, মানে এস সমান সমান ভিটি সূত্র, সমবেগের সূত্র। ভাই এখানে তুমি এক্স এর মানটা কি জানো? এখানে কোথাও বলা আছে? বলা নাই। তোমাকে এখানে বেগের মানটা বলা আছে, বেগের মানটা বলা আছে। এই বেগটা হচ্ছে আমার ভির মান কত দেখো, রাফিয়ার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। এবং সময় দেখো, সময়ের মান কত বলা আছে ভাইয়া? এখানে প্রশ্নে বলা আছে যে প্রতিধ্বনি শুনতে 0.5 সেকেন্ড লাগছে। তার মানে রাফিয়া কি এরপরেও দৌড়াবে, শোনার পরেও দৌড়াবে না, যখনই সে প্রতিধ্বনি শুনবে সে দাঁড়ায় যাবে। তার মানে রাফিয়া কতক্ষণ দৌড়াইছে? যতক্ষণ না সে প্রতিধ্বনি শুনছে। তাহলে প্রতিধ্বনি শুনতে কত সময় লাগছে? 0.5 সেকেন্ড। এর মানে হচ্ছে রাফিয়াও 0.5 সেকেন্ড ধরে দৌড়াবে, 0.5 সেকেন্ড ধরে দৌড়াবে। প্রতিধ্বনি শুনতে যত সময় লাগবে ওই সময় ধরেই যে মানুষটা দৌড়াচ্ছে সে দৌড়াবে। তার মানে সময়টা আমরা পেয়ে গেছি 0.5 সেকেন্ড। আচ্ছা, গুণ করে দাও, তার মানে হচ্ছে 5 মিটার। অর্থাৎ রাফিয়া কর্তৃক অতিক্রান্ত দূরত্ব উল্টা দিকে 5 মিটার পেয়ে গেছি ওই সময়ের মধ্যে। তাহলে আমাকে একটু বলো তো ভাইয়া, একটু আমাকে বলো, আমি যদি এইখানে প্রতিফলক চিন্তা করি, আর এইখানে রাফিয়া প্রথমে ছিল, তারপর এইখানে আসছে, আমি এই এক্স এর মানটা জানি, আমার লাগবে হচ্ছে ডির মানটা। এই প্রশ্নের কোথাও কি বলা আছে প্রতিফলকের সাথে রাফিয়ার মধ্যবর্তী দূরত্ব কত ছিল? তার মানে আমাকে ডির মানটা বের করতে হবে। আমি কিন্তু ভাইয়া বাতাসা শব্দের বেগও জানি। কত? বাতাসা শব্দের বেগটা মাত্র বের করছি না আমরা একটু আগে। এই যে এখানে তোমার হচ্ছে মাত্র বের করছি, এই তাপমাত্রায় কত এটা 347.66 বাতাসের বেগ ওই তাপমাত্রায় 347.66 মিটার পার সেকেন্ড। এবং সময় ভাইয়া, সময় কি? প্রতিধ্বনি শোনার সময় কত? প্রশ্নে বলা আছে 0.5 সেকেন্ড। সেম, রাফিয়ার কতক্ষণ দৌড়াবে? 0.5 সেকেন্ড। প্রতিধ্বনি শুনতে কত সময় লাগছে? 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড। তার মানে এখন তুমি ভাইয়া 2D প্লাস এক্স সমান সমান ভিটি লিখতে পারো না? বুঝতে পারছো? আগে কি লিখছিলাম? প্রতিধ্বনির জন্য সূত্র কি ছিল? 2D সমান সমান ভিটি। ভাই একটু ঠান্ডা মাথায় বুঝো, যদি শব্দ করার পরে দাঁড়ায় থাকতো তাহলে সূত্র হইতো এইটা। যেহেতু উল্টা দিকে দৌড় দিচ্ছে, মাত্র সূত্র দেখছে কি প্লাস হয়। এই প্লাসটা দিয়ে ম্যাথ করব, যেখানে আমরা এক্স এর মানও জানি। এক্স এর মান মাত্র বাইর করছে 5 মিটার। রাফিয়ার দ্বারা অতিক্রান্ত দূরত্ব 5 মিটার, এই যে 5 মিটার বের করছে। হ্যাঁ, এইসব মান জানি। তাহলে আমি কি রাফিয়া এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্বটা জানি, সেটা কত? এই যে ডির মানটা বের করতে পারবো। আমাকে ডির মানটা বের করতে হবে। সূত্র কি ভাইয়া? 2D সমান সমান, তাহলে যে এই সূত্র বসায় ভিটি সমান -x করতে পারি, এক্সটাকে ওই পাশে নিয়ে যাও, তারপর ডির মানটা বের করে ফেলো। ভিটি -x ডিভাইড বাই 2 কত আসে দেখো তো? ভি হচ্ছে তোমার বাতাসে শব্দের বেগ, এইটার সাথে সময় যদি গুণ করি 0.5 সেকেন্ড মাইনাস এক্স এর মান 5 বিয়োগ করে দাও ডিভাইড বাই 2। সিম্পল। অতএব আমরা আগে প্রথমে ডির মানটা বের করতেছি, একটু পরে বুঝবা যে আসলে প্রশ্নেরটা কখন বের করব। আমি তোমাদেরকে বুঝায় করাতেছি তো, এই জন্য মনে হইতেছে অনেক সময় লাগতেছে। তুমি যখন বুঝে ফেলবা তখন নিজে করতে 4 মিনিট লাগবে, 4 মিনিট বা 5 মিনিট লাগতে পারে সর্বোচ্চ। আচ্ছা, 347.66 ইন্টু 0.5, আচ্ছা -5 ডিভাইড বাই 2, 84.42 মিটার। এটা কি ভাই? এই একটা প্রশ্ন একটু ভালো করে বুঝতে হবে ভাই, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। আমরা কিন্তু একটা মান পেয়ে গেছি এখন।
সেই মানটা কি? এই যে এই ডির মানটা পেয়ে গেছি, অর্থাৎ রাফিয়া যেখানে ছিল সেইখান থেকে প্রতিফলকের দূরত্ব কত। এইবার আসো প্রশ্নে, প্রশ্নে এবার কি চাইছে? প্রশ্নে বলছে রাফিয়া যদি একই দিকে এবার দৌড় দেয়, উদ্দীপকে কি বলছিল? উল্টা দিকে দৌড় দিছে, তখন প্রতিধ্বনির সময় লাগছে 0.5 সেকেন্ড। বাট আমাকে এখানে বলছে সেই একই বেগে যদি এবার প্রতিফলকের দিকে দৌড় দেয় তাহলে আমার প্রতিধ্বনি শুনতে পারবো কিনা। তাহলে এখন আমাকে কি করতে হবে? সময়টা বের করতে হবে। আর এইখানে কি ছিল? সময় দেওয়া ছিল, ওই সময়টা ব্যবহার করে আমরা প্রতিফলকের থেকে দূরত্ব বের করে ফেলছি। এইবার এই দূরত্বটা তো ফিক্সড, এখন এইটাকে ব্যবহার করে আমরা আবার সময় বের করব। দূরত্বটা বের করছে কি হবে? উল্টা দিকের ইনফরমেশন দিয়ে। এখন তাহলে আমাকে দিকে যাইতে হবে, তাহলে এখানে সময়টা বের করতে হবে। আসো বাইর করি। আমি এখন ডির মানটা জানি ফিক্সড, এটা তো ভাই ফিক্সড। মধ্যবর্তী দূরত্ব কত? তোমার হচ্ছে 84.42 মিটার, এটা আমি জানি। এবং রাফিয়ার বেগ দেওয়া আছে, তোমার হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। প্রশ্নে দেখো বলা ছিল রাফিয়ার বেগ দেওয়া আছে, আমাকে বের করতে হবে সময়টাকে টি প্রাইম দিলাম। হ্যাঁ, প্রতিধ্বনি শোনার সময়টা কত? এর আগে যেটা দেওয়া ছিল ওটা কি? উল্টা দিকে যাওয়ার সময়। আর দিকে যাওয়ার সময় কি হবে? টি প্রাইম ধরলাম আর কি, এটা আমাকে বের করতে হবে। ভাইয়া এবার দেখো, ডির মান কি আমরা জানি, ভির মান জানি, এক্স এর মান কি জানি? ভাই এক্স এর মান কি জানি? জানি না। এক্স এর সূত্র কি ভাইয়া? রাফিয়ার দ্বারা, যে রাফিয়া যে কি করবে এইবার সে এইখান থেকে যে দিকে দৌড় দিয়ে সামনে আগাইছে, প্রতিফলকের দিকে আগাইছে, এই যে এক্সটা সে কতটুকু আগাবে? তার সময় লাগবে, সে ধরো টি প্রাইম, যতক্ষণ না সে প্রতিধ্বনি শুনবে ততক্ষণ ধরে সে দৌড়াবে না। তার মানে আমি তার বেগ জানি 10 মিটার পার সেকেন্ড। এই যে এটা কি? এটা হচ্ছে তোমার রাফিয়ার বেগ। আর শব্দের বেগটা তো ভাই আগের, শব্দের বেগটা এটা হচ্ছে সাউন্ড, শব্দের বেগ হচ্ছে 347.66 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু ভাইয়া শব্দের বেগ। রাফিয়া চলবে রাফিয়ার বেগে, শব্দ চলবে শব্দের বেগে। এখন তাহলে আমাকে এই বেগে সে কতটুকু দূরত্ব করবে গুণ, জাস্ট সিম্পল ভাইয়া, এক্স সমান সমান ভিটি। 10 দিয়ে আমি কি করতে পারি? এক্স সমান সমান লিখতে পারি রাফিয়ার বেগ 10, আর সময়ের মান আমার যায় না, সময়ের মানটা বের করতে হবে 10টি। আচ্ছা এখন ভাইয়া চিন্তা করো তো, একটু চিন্তা করো আমার এখন সূত্র কোনটা হবে? আমরা জানি যদি এইরকম করে দিকে দৌড় দেয় তখন মধ্যবর্তী দূরত্ব যদি এরকম ডি হইতো, সরি এটা তো ডি হবে না, এখানে ছিল না শুরুতে একদম শুরুতে শব্দ করার মুহূর্তে যে দূরত্ব ছিল ডি, তাহলে 2d - x সমান ভিটি। কোনো ভুল আছে? দিকে দৌড় দিচ্ছে তার মানে কি 2d - x, আর আগের বার প্লাস দিছিলাম কেন? উল্টা দিকে দৌড় দিছিল। আর এখানে ভাই এখন এই যে টির মান কি বসাবো? টি প্রাইম বসাবো, নতুন টি বাইর করবো। আচ্ছা তো 2 ইন্টু, বা এটাকে এভাবে বসাই, 2d - x এর মানটা বসাই দিই 10t প্রাইম সমান এই ভি মানে কি ভাইয়া? এই ভি কিন্তু আবার শব্দের বেগ, এই ভি হচ্ছে শব্দের বেগ, আর এইখানে এক্স এর যে মানটা বের করতেছি ওইটা হচ্ছে রাফিয়ার বেগ। বেগ কিন্তু দুইটা এখানে, বুঝো। বসায় দাও, টির জায়গায় টি প্রাইম বসালাম, ভির জায়গায় শব্দের বেগ বসাবো। একটু বসায় আসো। 2 ইন্টু ডির মান কত? আমরা একটু আগে বাইর করছি 84.42। আচ্ছা -10t, টি প্রাইম তো বাইর করবো আমরা, এটাই তো বাইর করবো। আর এই ভি হচ্ছে শব্দের বেগ কত? 347.66 ইন্টু টি প্রাইম তো জানি না। আচ্ছা ক্যালকুলেশন করে দাও, কত আসে এখানে? 84.42 ইন্টু 2 কত আসছে? 168.84 সমান এই -10টিকে ওই পাশে পাঠিয়ে দিই। এখানে 347 আছে, 347টা টি প্রাইম আছে, আরও 10 টি প্রাইম যোগ করো, মাইনাসটির পাশে প্লাস হবে, তাহলে কত হবে? 357.66 টি প্রাইম। এখন তুমি জাস্ট টির মানটা বের করো। এমনভাবে বুঝাইছি যাতে তুমি যদি একদম আগে কিচ্ছু না পারো তাহলেও তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি এই ম্যাথটা বুঝে নিজে প্র্যাকটিস করে পরীক্ষায় দিয়ে আসতে পারবা। নাহলে এটা করে দিলে যে হ্যাঁ এটা এভাবে করো, এটা এভাবে করো, করতে পারতাম। বাট তুমি যারা একদমই মনে করো না বুঝে ক্লাসটা করতে আসছো, তোমাদের অনেক একটু সমস্যা হইতো, বুঝছো? এখন তুমি এখান থেকে সময়ের মানটা বের করে ফেলবা, দেখো কত আসে।
ভাগ করে দাও ভাই, এই যে তোমার এই মানটাকে যে এটা দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসবে? গুণ আছে, ভাগ করে দাও। 168.84কে 357.66 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে 0.47, 0.47 সেকেন্ড। তার মানে কি এটা কি 0.1-এর থেকে বেশি না কম? অবশ্যই 0.1-এর থেকে বেশি। তার মানে প্রতিধ্বনি শুনতে পারবে। অ্যান্সার কি ভাইয়া? শুনবে। প্রতিধ্বনি কি শুনতে পারবে? এটা হচ্ছে অ্যান্সার, হ্যাঁ শুনবে। প্রশ্ন এটাই বের করতে বলছে। দৌড় দিলে কি প্রতিধ্বনি শুনতে পারবে? গাণিতিকভাবে দেখাও। বুঝতে পারছো? এই একটা ম্যাথে এত সময় নিলাম কেন? কারণ এই একটা ম্যাথ বুঝলে এই অধ্যায়ের 80% প্রশ্ন সলভ হয়ে গেছে। বেসিক তোমার যা লাগে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এখন বাকি ম্যাথ তোমার কিছুই মনে হবে না, একদম ইজি। প্রতিধ্বনির ম্যাথ দেখলেই পারবা। আসো দেখাই। তার আগে একটু পুরা ক্লিয়ার হয়ে নিও, হ্যাঁ? এই ম্যাথটা একটু ভালো করে বারবার দেখো, দরকার হলে। এই একটা ম্যাথে দরকার হলে 2 ঘন্টা ধরে দেখো, বাট বুঝো, আস্তে আস্তে বুঝো। রাফিয়ার দূরত্ব কি, সময় কি, বেগ কি, শব্দের দূরত্ব কি, বেগ কি, সময়, তারপর হচ্ছে তোমার কি বলে, হ্যাঁ তোমার হচ্ছে দূরত্ব, শব্দের অতিক্রান্ত দূরত্ব, বেগ, সময়, এটা দেখো। দুটো আলাদা করে আমরা কিভাবে করছি একটু ভালো করে দেখো। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে যাই, আসো। ও আচ্ছা, এখানে তো তোমার ওইটাই কিভাবে করছি সব কিছু অ্যান্সার করে দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, এই যে 0.472 অর্থাৎ 0.47 সেকেন্ড যেটা আমাদের আসছে, অর্থাৎ প্রতিধ্বনি শুনতে পারবে, কারণ এটা 0.1 থেকে বেশি। ওকে, এখন যে বাকি প্রশ্নগুলো আছে এগুলোর বেশিক্ষণ সময় লাগবে না। এগুলা ম্যাক্সিমাম 3টা বা 4টা প্রশ্ন করব, আর হয়তো মানে 1 ঘন্টার মতো লাগতে পারে সর্বোচ্চ, এত সময় লাগবে না। দেখো, আমাকে এই উদ্দীপকে 2টা কনটেক্সট দেওয়া আছে, ঘটনা দেওয়া আছে, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2, এবং এই একটা প্রশ্ন তোমাকে প্রতিধ্বনিকে সহজে বুঝতে হেল্প করবে। বুঝছো? যেটা বরিশাল বোর্ড 2023 সালে আসছে। এবং দেখো এখানে আমরা উদ্দীপকটা একটু ভালো করে পড়ি, যে দৃশ্যকল্প 1-এ বলছে পি মাধ্যমের শব্দের বেগ কিউ মাধ্যমের শব্দের বেগের চেয়ে 3 গুণ বেশি। এই লাইনটার মধ্যে একটা মজা আছে, একটু পরে বুঝতে পারবা। বলছে কিউ মাধ্যমে একটি শব্দ, 2টা মাধ্যম আছে, একটা পি আর একটা কিউ, সোজা কথা, এবং শব্দের বেগ, কম্পাঙ্ক, এগুলো নিয়ে কাজ করতে হবে। একটা মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আমাকে বলছে উভয় মাধ্যমের শব্দের উৎস একই। এই লাইনটা দিয়ে বোঝায় উৎস যদি সেম হয়, একই হয়, তার মানে কম্পাঙ্ক এফও একই থাকবে। এই লাইনটা দেখলেই বুঝবা এটা। যখনই 2টা ভিন্ন ভিন্ন মাধ্যমে হোক সমস্যা নেই, বাট ওই শব্দ, যে শব্দ থেকে আমার হচ্ছে, যেই শব্দের উৎস থেকে শব্দটা করা হয়েছে, এটা হইতে পারে আমার এই হাতের যে এখানে শব্দ করতেছি, এটাও হইতে পারে, বা যে কোনো শব্দ উৎপন্ন হয়েছে, যদি একই উৎস থেকে হয় তাহলে তার কম্পাঙ্ক একই থাকবে। বুঝছো? তার মানে 2টা মাধ্যমের বেগ ডিফারেন্ট হইতে পারে, তরঙ্গদৈর্ঘ্য ডিফারেন্ট হইতে পারে, কিন্তু তাদের কম্পাঙ্ক সেম থাকবে। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট এই প্রশ্নটা বোঝার জন্য। তাহলে আসলে একটু ম্যাথটা করে ফেলি ঠাস করে। বলছে দৃশ্যকল্প 1 হতে পি মাধ্যমের শব্দের উৎসের তরঙ্গদৈর্ঘ্য বের করো, এবং আমাকে সম্পর্ক দেওয়া আছে। কি সম্পর্ক দেওয়া আছে? পি আর কিউ এর শব্দের বেগের একটা সম্পর্ক দেওয়া আছে। বুঝো, 2টা মাধ্যম, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। পি মাধ্যমের জন্য আমার যে শব্দের বেগ হচ্ছে ভিপি, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা পি, শব্দের কম্পাঙ্ক হচ্ছে এফ পি দিব না, শুধু এফ হবে। কেন? কারণ 2টা মাধ্যমে কম্পাঙ্ক সেম, কারণ উৎস সেম। কিউ মাধ্যমও সেম, তরঙ্গর বা কিউ মাধ্যমে শব্দের তরঙ্গ বা শব্দের বেগ হচ্ছে ভি কিউ, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা কিউ, আর কম্পাঙ্ক হচ্ছে এফ। তাহলে আমরা এই মাধ্যমের জন্য আমরা কি করতে পারি? এফ ভি সমান এফ ল্যামডা, হ্যাঁ এই সূত্র থেকে আমরা কি করতে পারি? এফ সমান ভি ডিভাইড বাই ল্যামডা লিখতে পারি। ভির জায়গায় কি হবে? পি মাধ্যমের জন্য ভিপি আর ল্যামডা পি, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। আচ্ছা, সেম ভাবে ভাই এখানেও তো ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে এখানে কি এফ সমান ভি বাই ল্যামডা, অতএব ভি কিউ বাই তোমার হচ্ছে ল্যামডা কিউ বলতে তো পারি, তাই না? এফ সমান এটা,
হ্যাঁ দেখো তো, কোনো একটা সমীকরণের যদি বাম পাশের রাশিগুলো একই হয়, সেম হয়, তাহলে ডান পাশেগুলো সমান হবে। এই 1 আর 2 দুইটা সমীকরণের বাম পাশে দুটাই এফ আছে, তাহলে কি ডান পাশেগুলোও সমান হবে। তাহলে বলতে পারি যে ভিপি বাই ল্যামডা পি সমান সমান ভি কিউ বাই ল্যামডা কিউ। এখন এখানে একটা শর্ত আছে, প্রশ্নে বলা আছে পি মাধ্যমের শব্দের বেগ কিউ মাধ্যমের শব্দের বেগের চেয়ে 3 গুণ বেশি। কার সাথে র আছে? কিউ মাধ্যমের, তার মানে কিউ এর সাথে গুণ, কত গুণ? 3 গুণ। কিউ মাধ্যমের বেগের সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কি ভাই পি মাধ্যমের বেগের সমান হবে? যারা এটা বুঝবা ভুল। এই যে বেশি, বেশি মানে কি? বেশি মানে কি? বেশি মানে হচ্ছে এইটা, পি মাধ্যমের বেগ হবে কিউ মাধ্যমের বেগের সমান, কিন্তু তার সাথে কি করতে হবে? এক্সট্রা 3 গুণ যোগ করতে হবে। এইটাকে বোঝায় কিউ মাধ্যমের বেগ বেগের থেকে, বেগের সাথে 3 গুণ বেশি, বা বেগের থেকেও 3 গুণ বেশি। আগে যে বেগ ছিল 2, 2 এর 3 গুণ কত? 6, 2 যোগ 6 মোট 8 হয়ে যাবে। এই বেশি কথাটা মানে হচ্ছে এইটা, আগেরটার সাথে যোগ করতে হয়। আর যদি শুধু বলতো যে কিউ মাধ্যমের 3 গুণ, তাহলে কি হইতো? 3v কিউ, তখন শুধু 3 দিয়ে গুণ করতাম, আর যোগ করা লাগতো না। বুঝছো তো? বুঝছো তো? তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার মেনলি সমীকরণটা, যেটা হচ্ছে 4v কিউ। অর্থাৎ এটা হচ্ছে সমীকরণ ভিপি সমান সমান 4v কিউ। এখন এখানে বসায় দাও, ভিপির মানটা এখানে বসায় দাও, পি মাধ্যমের বেগের মানটা বসায় দাও 4v কিউ, তাহলে তো হয়ে যায়। আমরা 4v কিউ বসাইলে কি হয় দেখি তো? ল্যামডা পি, আমাকে তো ভাই পি মাধ্যমের শব্দের উৎসের তরঙ্গ দৈর্ঘ্য তো বের করতে হবে। মানে আমাকে প্রশ্নে কি করতে হবে? ল্যামডা পি তো বের করতে হবে। এবং প্রশ্নে বলা আছে ল্যামডা কিউ সমান সমান কত? ল্যামডা কিউ সমান সমান 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার মানে কত? 0.15 মিটার। অবশ্যই ভাই মিটারে নিব। তাহলে কি করতে পারি? এই যে ভি কিউ আর হচ্ছে তোমার ল্যামডা কিউ দেওয়া আছে কত? 15 সেন্টিমিটার, মানে 0.15 মিটার। ভি কিউ কাটাকাটি, উভয় পক্ষ থেকে ভি কিউ কাটাকাটি চলে যায়। তাহলে অল্টারনেট আমার কি থাকে? শুধুমাত্র ল্যামডা পি থাকে। অর্থাৎ পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। জাস্ট গুণ করো, 4 ইন্টু 0.15, 0.6 মিটার। এটাই হচ্ছে আমার উত্তর। অর্থাৎ পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.6 মিটার। জোসনা, আর যদি সেন্টিমিটারে বলতে চাও 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার। শেষ। জোসনা, আচ্ছা আসো, এইভাবে জাস্ট একটু ধাপে ধাপে ম্যাথগুলো করে ফেলবা। হ্যাঁ, জাস্ট কীভাবে করছি প্রসেসটা বুঝো। আর তোমাদের জন্য আবার সুন্দর করে সাজায় লেখা আছে, তোমরা বাসায় কীভাবে লিখবা, প্র্যাকটিস করবা, এটা এখানে দেওয়া আছে। জাস্ট পরীক্ষার জন্য এখান থেকে দেখে নিবা। আমি তোমাদেরকে মূলত মেইন বেসিকটা বোঝাচ্ছি যে কীভাবে করতে হয় বা করতে হয়েছে বা কীভাবে আসছে জিনিসটা। বা বাকি সব কিছু এখানে সুন্দর করে একদম কীভাবে লিখতে হবে পরীক্ষার খাতায় সব কিছু দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, দৃশ্যকল্প 2, মানে এখন আমরা পরের দৃশ্যকল্পে যাইতেছি। এখানে বলা আছে যে এইখান থেকে, যে এই জায়গা থেকে একটা শব্দ করলে প্রতিধ্বনি শুনবে কিনা। সহজ ভাই, প্রতিধ্বনি শুনবে কিনা এটা দুইভাবে করা যায়, ন্যূনতম সময় দিয়ে, ন্যূনতম দূরত্ব দিয়ে। তো আমরা সময় দিয়েই করি, দেখবো যে 0.1 সেকেন্ড হয় কিনা। আমরা সময়ের মানটা বের করব। যদি দেখি, যখন দেখবো দূরত্ব দেওয়া আছে, তাহলে কি আমরা সময় দিয়ে ইজিলি করে ফেলতে পারি ওইখানে। হ্যাঁ, টির মান যদি 0.1 সেকেন্ডের থেকে কম আসে শুনবে না, আর যদি বেশি আসে একদম হ্যালো 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 এভাবে প্রতিধ্বনি শুনবে। মজো 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 মজো, বার্গার 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 এভাবে আসবে। বুঝছো? আচ্ছা, না তোমার ফেসবুক রিলস দেখতে অনেক ভালো লাগে, তোমাদের জন্য আসবে ফেসবুক 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 এভাবে আসবে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তো আমরা এখন টির মানটা বের করবো। ভাইয়া প্রতিধ্বনি সূত্র কি? এখান থেকে ভাই কোনো দৌড় টোর দিছে? দৌড় না দিলে মনে করো বাচ্চা গেছো। সূত্র কি? 2D = VT। এখন তুমি কি করবা? এখান থেকে টির মানটা বের করবা, তার মানে 2D / V। শেষ।
এখানে জাস্ট মান বসাই দাও, 2 ইন্টু ডি মানে কি ভাইয়া, এই যে মধ্যবর্তী দূরত্ব 20 মিটার দেওয়া আছে, এগুলো তো ভাই সময় নষ্ট করা যাবে না, ডিভাইড বাই ভির মান কত, আমাকে বাতাসের তাপমাত্রা বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে কি করতে হবে, ওই সূত্র দিয়ে করতে হবে, V2 সমান সমান V1 রুট ওভার T2 বাই T1, একবারে করে ফেলছি আর কি। V1 এর মান বসাও 330, এটা ফিক্সড, বাতাসের জন্য এটা ফিক্সড, বাতাসের জন্য ফিক্সড ভাইয়া, পানি হলে কিন্তু ভিন্ন থাকে। আচ্ছা, তারপর হচ্ছে T2 মানে কি, T2 মানে হচ্ছে তোমার কেলভিন স্কেলের তাপমাত্রা, যেটা দেওয়া থাকবে প্রশ্নে 25 ডিগ্রি সেলসিয়াস। 25-এর সাথে 273 যোগ করো, 25-এর সাথে 273 যোগ করলে পাবা 298। আর T1 মানে কি, T1 মানে হচ্ছে 273 কেলভিন, মানে 0 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে বলা হয় 273 কেলভিন। তাহলে ক্যালকুলেশন করো কত আসে, ওই তাপমাত্রায় বাতাসের শব্দের বেগটাকে বের করো, 298কে 273 দিয়ে ভাগ করলে রুট অ্যান্সার করলে 1.044 আসে, এটাকে 330 দিয়ে গুণ করলে আসবে 344.78 মিটার পার সেকেন্ড। বসায় দাও 344.78। হ্যাঁ, ক্যালকুলেশন করে ফেলো, দেখি সময়ের মানটা কত আসে। 40কে এটা দিয়ে ভাগ করলে আসবে 0.12 সেকেন্ড। ভাই একটু বুঝো, একটু বুঝো। এইখান থেকে শব্দ করলে শব্দটা যে ধাক্কা লেগে আবার ফেরত এসে কানে ঢুকতে মোট সময় লাগতেছে কত, 0.12 সেকেন্ড। আমরা কি জানি, যদি 0.1 সেকেন্ডের থেকে বেশি সময় কোনো শব্দ আমাদের কানে আসে তাহলে আমরা শুনতে পারি। যেহেতু এটা 0.1-এর থেকে বেশি অর্থাৎ 0.12, তার মানে কি এটা বেশি সময় লাগছে, প্রতিধ্বনি শুনতে পারবো। যদি দেখতাম এখানে 0.09 আসছে, 0.08 আসছে, 0.03 আসছে, যেটা 0.1-এর থেকে কম, তাহলে শুনতে পারবে না। সহজ হিসাব, সহজ, তাই না? আচ্ছা, এটাই এখানে করে দেওয়া আছে। এই তো কই এই তো 0.116 বা 0.12 একই জিনিস, 0.12। কারণ কি, 10 মিনিট পরে 5-এর থেকে বেশি আসলে আগের ঘরের সাথে 1 যোগ করা যায়, একই, তার মানে শুনতে পারবে। ডান, জোস না? আসো পরের সিকিউরিটি চলে যাই। হ্যাঁ, সব কিছু সুন্দর করে দেওয়া আছে। ও আচ্ছা, এখানে আবার এই যে তোমাদেরকে দেখানো হয়েছে, যদি দূরত্ব দিয়ে করতে হয় তখন কি করতে হইতো, এখানে দূরত্ব দিয়ে করে দেওয়া আছে। ভাই সেম সূত্র তো, ভাই সেম, 2D সমান সমান VT। বুঝছো, যখন দৌড়টোর কিছু দেয় নাই, স্থির অবস্থান, মানে শব্দ উৎস যেখানে শব্দ করছে ওইখানে দাঁড়ায় আছে, তাহলে 2D সমান সমান VT। তুমি এখানে যদি ডির মানটা বের করো, তাহলে টির মানটা 0.1 সেকেন্ড বসাইতে হয়। অর্থাৎ শব্দানুভূতির যে স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, এটা ফিক্সড মানুষের মাথার জন্য। তার মানে ওই 0.1 সেকেন্ডটা এখানে টি এর মানটা বসায় ক্যালকুলেশন করে ডি এর মানটা বের করতে হয়। ডির মান যদি এখানে আসে, ধরো আমি ব্যাটটা করেই দিই তোমাদেরকে, ডির মানটা যদি আসে এরকম যে 344-এর সাথে তোমার হচ্ছে 0.1 গুণ করে 2 দিয়ে ভাগ করলে কথার কথা 17.1 আসছে বা 17.2 আসছে, ওই তো একদম অ্যাকুরেটলি বসাও, এরকম 10 মিনিট বসায়। যেটা কি, যেটা হচ্ছে 20-এর থেকে ছোট। এর মানে কি জানো, আমার এই জায়গার মধ্যে এই তাপমাত্রায়, বাতাসের মধ্যে এই তাপমাত্রায় শব্দ শুনতে হইলে, মানে প্রতিধ্বনি শুনতে হইলে আমার মিনিমাম মানে দূরত্ব লাগবে 17.1 মিটার। অর্থাৎ আমার জায়গা থেকে প্রতিফলকের মধ্যবর্তী দূরত্বটা হইতে হবে মিনিমাম ন্যূনতম 17 মিটার, তাহলে আমি প্রতিধ্বনি শুনতে পারবো। যদি এর থেকে কম দূরত্ব থাকে তাহলে আমি শুনতে পারবো না, আর এর থেকে বেশি থাকলে পারবো। আমার প্রশ্নে দেওয়া আছে 20 মিটার, যেটা 17 থেকে বেশি, তার মানে আমার ন্যূনতম যেই দূরত্ব থাকা দরকার ছিল, তার থেকে বেশি দূরত্ব আছে। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, প্রতিধ্বনি শুনতে পারবে। বুঝছো, তার মানে তুমি ন্যূনতম সময় বলো
অথবা দূরত্ব বলো, তুমি দুইটা দিয়েই করতে পারবা। বাট আমি তোমাদেরকে বলবো সময় দিয়েই করো, একভাবে করো বুঝো, বাট মাঝে মাঝে লাগতে পারে, তখন তোমরা এইভাবেও করতে পারো, বুঝছো? ঠিক আছে, তো এটা করে দেওয়া আছে, মোটামুটি গেল। এখন আসো এই প্রশ্নটা হচ্ছে মানে আরেকটা জাতীয় প্রশ্ন, এবং এখানে তোমাকে বলা থাকে যে একটা রুমের মধ্যে শব্দ করছে, কয়বার প্রতিধ্বনি শুনবে, বুঝছো? এই ক্ষেত্রে আমরা যদি একটু জাস্ট ঠান্ডা মাথায় একটু বুঝো, দুইটা চিত্র দেওয়া আছে, চিত্র 1 এবং চিত্র 2। এখানে তোমার হচ্ছে সিম্পলি ভাইয়া একটা ঢেউ দেওয়া আছে, দেখে কি বোঝা যায়, একটা তরঙ্গ চাইতেছে, আর এই তরঙ্গ থেকে তুমি অনেক ইনফরমেশন পাবা। দেখো এখানে তুমি তরঙ্গ দৈর্ঘ্য পাবা এখান থেকে 6 মিটার না, কিন্তু কীভাবে বের করবা দেখাই দিচ্ছি। এবং দেখো তোমাকে তরঙ্গের বেগ দেওয়া আছে। আমাকে গ নাম্বারের প্রশ্নে বলছে চিত্র 1-এর আলোকে তরঙ্গের কম্পাঙ্ক বের করো। ভাই খুবই সিম্পল জিনিস, সহজ জিনিস, বের করতে বলছে। ভাই আমার তরঙ্গের বেগ দেওয়া আছে, এবার সরাসরি তাপমাত্রা দেওয়া নেই, তাহলে ভি সমান 12 মিটার পার সেকেন্ড তরঙ্গের বেগ দেওয়া আছে। এখন ভাই আমাকে সিম্পলি এখান থেকে এফ এর মানটা বের করতে হবে, আমাকে তরঙ্গ দৈর্ঘ্যটা লাগবে। ভাই একটু বুঝো তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, এখন তোমাকে এইটাকে বোঝা লাগবে। এই যে শুরু হয়েছে, এই যে অর্ধ তরঙ্গ পূর্ণ তরঙ্গ এই পর্যন্ত, অর্থাৎ এটাকে এখানে এঁকে দেখাই। এই যে শুরু হয়েছে এইখান থেকে এইখানে অর্ধেক হয়েছে, এই যে একটা পূর্ণ তরঙ্গ কমপ্লিট করতে বা শেষ করতে যতটুকু দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে ওর তরঙ্গ দৈর্ঘ্য। আর প্রশ্ন দেওয়া আছে দুইটা, দেখো আবার শুরু হয়েছে আবার শেষ হয়েছে, এই যে এইখানে শেষ হয়েছে, তার মানে এখানে কয়টা ভাইয়া, দুইটা পূর্ণ তরঙ্গ আছে বা পূর্ণ স্পন্দন আছে, পূর্ণ তরঙ্গ অথবা পূর্ণ স্পন্দন আছে মনে করো। তার মানে কি আমার ল্যামডা কোনটা ভাইয়া, ল্যামডা মানে হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে একটা ল্যামডা। আবার দেখো এখান থেকে শুরু করে এখানে আরেকটা ল্যামডা আছে, তার মানে মোট কি আছে এখানে ভাইয়া প্রশ্নের মধ্যে আমার এখানে একটা ল্যামডা, এখানে একটা ল্যামডা, তার মানে টোটাল এখানে 2 ল্যামডা দেওয়া আছে, এবং এই 2 ল্যামডার মান দেওয়া আছে 6 মিটার। 2 ল্যামডার মান হচ্ছে 6 মিটার। দেখো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ দুইটা কমপ্লিট করতে 6 মিটার গেছে, সহজ হিসাব। তাহলে একটা কমপ্লিট করতে কত সময় যাবে, অর্ধেক। তার মানে 2 ল্যামডা সমান 6 মিটার হইলে তরঙ্গ দৈর্ঘ্য সমান হবে 3 মিটার। এটাই হচ্ছে আমার ল্যামডার মান। এখন যারা 6 মিটার দিয়ে করবা ভাই, তারা কিন্তু মানে এইখানে ভুল করে ফেলবা, বুঝছো? তাহলে আমি ল্যামডার মান 3 মিটার বসাই দিই। এখন তুমি সিম্পলি ভাই এখান থেকে ভি সমান এফ ল্যামডা, এফ সমান কি, ভি ডিভাইড বাই ল্যামডা দিয়ে করে ফেলতে পারতেছো। আচ্ছা, তো ভির মান বসাও 12, তরঙ্গ বেগের কোনো সমস্যা নাই। আর তোমার হচ্ছে ল্যামডার মান হবে 3, তাহলে অ্যান্সার আসতেছে 4 হার্জ। তরঙ্গ তোমার হচ্ছে কম্পাঙ্ক, এটা হচ্ছে 4 হার্জ, বুঝছো? অর্থাৎ কম্পাঙ্কের মান এইভাবে খুব সিম্পলি চিত্র দেখে বের করতে পারবা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে অ্যান্সার 4 হার্জ পেয়ে গেছি। এরপরে তোমার হচ্ছে পরের প্রশ্ন কি বলছে একটু দেখে আসো। এটা তো বের করে ফেলছি অ্যান্সার, এটা অ্যান্সার আসছে 4 হার্জ, আমরা করে ফেলছি। পরের প্রশ্ন দেখো, চিত্র 2, মানে এই চিত্রের মধ্যে দেখো দুইটা দেয়াল আছে, এইখানে একটা দেয়াল আছে, এখানে একটা দেয়াল আছে, দুইটা দেয়াল প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এবং এর একটা মাঝে কোনো একটা জায়গা এস জায়গা, এবং তার মধ্যবর্তী দূরত্ব, এই দেয়ালের দূরত্ব ধরো 18 মিটার দেওয়া আছে, এবং এই দেয়ালের দূরত্ব দেওয়া নাই, বাট পুরো দেয়ালের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 40 মিটার। পুরো দেয়ালের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 40 মিটার। তার মানে কি ভাই, আমি যদি এখান থেকে 18 মিটার হয়, তাহলে এইটুকু কত, পুরোটা থেকে বিয়োগ করে দিব, তার মানে এটা হবে 22 মিটার। কি হয় বুঝছো, 40 মাইনাস 18, এখান থেকে আমরা 22 মিটার পাইছি, দুটা দেয়ালের দূরত্ব পাই গেছি। আচ্ছা, বলছে এস অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, আচ্ছা ভাইয়া একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আমার এখানে তোমার হচ্ছে বেগ দেওয়া আছে, হ্যাঁ এই যে বেগ দেওয়া আছে, ওই তাপমাত্রায় শব্দের বেগটা ছোট করে দেওয়া আছে, তোমরা হয়তো দেখতে পারবা না, 350 মিটার পার সেকেন্ড শব্দের বেগ জানি ভাইয়া। তরঙ্গ ভাই তোমার হচ্ছে প্রতিধ্বনি শোনার সূত্র কি, 2D সমান VT। এখান থেকে আমরা যদি টির মানটা বের করি, এটা হচ্ছে প্রথম দেয়ালের জন্য, আর আরেকটা হচ্ছে
দ্বিতীয় দেয়ালের জন্য আমরা দুইটার সময় বের করব। প্রথম দেয়ালের জন্য সময়টা হচ্ছে T1 ধরলাম, ঠিক আছে? তাহলে কি ভাইয়া 2D ডিভাইড বাই ভি, আর এটা D1 হবে, তাই না? কারণ হচ্ছে প্রথম দেয়ালের দূরত্ব 18 মিটার। আচ্ছা, D1 মানে হচ্ছে প্রথম দেয়ালের দূরত্ব 18 মিটার, আর T1টা আমরা বের করব, আর ভি সমান সমান 350, এটা দুই দেয়ালের জন্যই ফিক্সড। তাহলে 2 ইন্টু D1 এর মানটা কত? D1 হচ্ছে তোমার দূরত্ব হচ্ছে 18 মিটার, এটা বসাই দেই, 2 ইন্টু 18 ডিভাইড বাই 350 সমান সমান কত আসে দেখি, 36 ডিভাইড বাই 350। অ্যান্সার আসছে 0.103। চেষ্টা করবা 3 ঘর পর্যন্ত নেওয়ার জন্য। আচ্ছা, সেমভাবে এখন দ্বিতীয় যে তোমার হচ্ছে দেয়ালটা, এই দেয়ালের জন্য একটু চিন্তা করি। এই দেয়ালের জন্য ভাইয়া সেম সূত্র, 2D সমান সমান VT, প্রতিধ্বনির সূত্র, যেখানে আমরা T2 বাইর করব। এটা হচ্ছে তোমার 2D2 ডিভাইড বাই ভি। একটু এদিক ওদিক করে টির মানটাকে এক পাশে রাখছি। এখন এইখানে 2 ইন্টু D2, এই যে কতটুকু ভাইয়া, দূরত্ব 22 মিটার, অর্থাৎ এই মাঝখান থেকে এই দেয়ালের দূরত্ব হচ্ছে 22 মিটার। তাহলে আমরা 22 দিব এখানে, আর বেগের মান তো ভাই সেম। একটা রুমের মধ্যে তাপমাত্রা তো সব দেয়ালের জন্য সেমই থাকবে, বাতাসের তাপমাত্রা, তাই না? আচ্ছা, যদি বেগের মান কোনোভাবে ভিন্ন হইতো, মানে মাধ্যমটা ভিন্ন, ধরো এক পাশে পানি আছে, এক পাশে বাতাস আছে, তখন ভিন্ন ভিন্ন বেগ হইতো। আচ্ছা, তাহলে এখন 44 ডিভাইড বাই 350 করলে কত আসে? 0.126 সেকেন্ড। দেখো ভাইয়া, এই দুইটা মানই 0.1 থেকে বেশি, তার মানে প্রতিধ্বনি শুনবে, যে কোনো একটা শুনবে। কোনটা আগে আসছে, কোনটা ছোট, কোন সময়টা ছোট? 0.103, তার মানে এইটা কম সময় লাগছে। প্রথম দেয়ালে যেহেতু দূরত্ব কম, তার মানে আগে আগে চলে আসবে। তার মানে আমি প্রথমে একটা প্রতিধ্বনি শুনবো, হ্যাঁ এটা গেছে, এটা ফিক্সড যে আমি শুনবো। কথা হচ্ছে আমি কি আরেকটা প্রতিধ্বনি শুনবো? মানে এই দেয়ালের জন্য কি কোনো প্রতিধ্বনি শুনবো? এটা বের করার সিস্টেম হচ্ছে সময়ের বিয়োগ করা। এটার সময় লাগছে 0.126, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, সময়টা বিয়োগ করবা, 103। কত আসছে? 0.126 থেকে 0.103 বিয়োগ করলে অ্যান্সার আসে 0.023। ভাইয়া 0.02 সেকেন্ড ধরো, কথার কথা। এইটা কি 0.1 থেকে ছোট না? তার মানে দ্বিতীয় প্রতিধ্বনি শুনবে না। অর্থাৎ একটা প্রতিধ্বনি প্রথমে শুনবে, একটা শুনবে, এর পরের প্রতিধ্বনি শোনার সময় মাঝখানে যদি 0.1 সেকেন্ডের থেকে বেশি সময় গ্যাপ থাকে, তাহলে আরেকটা প্রতিধ্বনিও শুনবে। বাট এই 0.1 গ্যাপের মধ্যে যদি, যেমন এই যে 0.02, মানে কি 0.1 সেকেন্ডের কম একটা প্রতিধ্বনি কানের মধ্যে আসছে, শুনতেছি, তার 0.1 সেকেন্ডের আগে যদি আরেকটা প্রতিধ্বনি চলে আসে, আমি ওইটা শুনবো না, আমি ওই আগেরটাই শুধু শুনবো। তার মানে এখানে প্রতিধ্বনি শুনবে এবং সেটা একটা। আর যদি দেখতাম যে কোনোভাবে এই মানটা, এই যে বিয়োগফলটা যদি আবার 0.1 থেকে বেশি আসতো, তাহলে আমি দুইটা প্রতিধ্বনি শুনতাম। প্রশ্ন এভাবেও আসে যে কয়বার প্রতিধ্বনি শুনবে। বুঝছো কিভাবে করবা? প্রথমে দেখবা একবার নর্মালি সময়টা কত আসে, তারপর যদি এরকম হয় যে দুইটা দেয়াল আছে, তাহলে দুইটা সময়ের ভিতরে পার্থক্য বের করবা। বুঝছো? যদি পার্থক্যের মানও যদি আবার কি আসে, মানে বিয়োগফলের মানও যদি আসে 0.1 থেকে বেশি, তাহলে আরও একটা প্রতিধ্বনি শুনবে। আর যদি কম আসে, ওই একটাই শুনবে, পরেরটা শুনবে না, মানে তখন একটাই। বুঝছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আর যদি না বুঝো তাহলে একটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আশা করি ক্লিয়ার এই সিকিউরটা। এটাই তোমাদের জন্য সুন্দর করে সাজায় গোছায় একদম ভালো করে পানি ভাতের মতো করে দেওয়া আছে, এবং বিয়োগ করে দেখানো হয়েছে যে এটা 0.1 থেকে কম, অর্থাৎ সে একবার শুনতে পারবে আর পরের বার শুনতে পারবে না, কারণ ওই সময়টা 0.1 থেকে কম। ওকে, আচ্ছা, এইটা আরেকটা সিকিউ আসো দেখি। এটা অলমোস্ট সেম, বাট এখানে একটা মজা আছে। এটা রাজশাহী বোর্ড 2019 সালে আসছে এই প্রশ্নটা। বলছে ও বিন্দুতে দাঁড়িয়ে, মানে মাঝখানে দাঁড়ায় একটা ব্যক্তি একবার শব্দ করছে, উচ্চস্বরে শব্দ করছে, এবং বাতাসের তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি ভাই, চোখ বন্ধ করে তুমি তাপমাত্রার সময় তুমি বেগটা বের করে ফেলবা এই সূত্র দিয়ে।
একদম চোখ বন্ধ করে প্রথমে শব্দের বেগটা বের করে ফেলবা ওই তাপমাত্রায়। এরপরে কি করবা দেখি আস্তে আস্তে করে আসো। গ নাম্বার প্রশ্ন দেখো, প্রতিধ্বনি শোনার জন্য এডি এর ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এই ও বিন্দু থেকে এই যে এডি যে তোমার হচ্ছে দেয়ালটা আছে, এডি দেয়ালের ন্যূনতম দূরত্ব বের করতে বলছে, ডি এর মানটা বের করতে বলছে প্রতিধ্বনি শোনার জন্য। তার মানে আমাকে ডি এর মানটা বের করতে বলছে এবং এখানে বলছে তোমার হচ্ছে বাতাসের তাপমাত্রা আগে একটু বের করে নিই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। ভিটি সমান সমান V1 T2 বাই T1 330, এটা হচ্ছে তোমার 20 ডিগ্রি সেলসিয়াস, মানে 293 ডিভাইড বাই 273 কত আসে দেখি। এখানে আসো, একবারে মানগুলো বসায় দাও। 293 ডিভাইড বাই 273, এটাকে রুট অ্যান্সার করে 330 দিয়ে গুণ করলে 341.87, 341.87 মিটার পার সেকেন্ড। চিন্তা করো ভাইয়া, যখনই প্রশ্নে বলবে ন্যূনতম দূরত্ব বের করো, ন্যূনতম দূরত্বের জন্য ভাইয়া এই যে তোমার টি এর মানটা হবে ন্যূনতম সময় 0.1 সেকেন্ড, এটা ফিক্সড। ন্যূনতম দূরত্বের জন্য সময়ের মানটাও কি হবে, ন্যূনতম সময় হইতে হবে, এটা হবে 0.1 সেকেন্ড। এখন ভাইয়া তুমি টির মান জানো, ভির মান জানো, ডি মান বের করতে হবে ভাই, একদম সহজ না? বাট এটা যদি তুমি না বুঝে করো তাহলে কিন্তু তুমি এই অ্যান্সার করতে পারবে না। তাহলে এখানে কি আমার ডির মানটা বের করতে হবে, অ্যান্সার কি V2/2, ভি হচ্ছে তোমার 341.87, সময়ের মান হচ্ছে কি ভাইয়া 0.1 সেকেন্ড। এটা যদি তুমি না জানো যে বসাইতে হয়, তুমি তো ভয় পেয়ে যাবে, আরে সময় কই, কীভাবে বের করবো? একদম সিম্পল, জাস্ট জানলেই হয় আর কি। এখন 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো ডি এর মানটা কত আসে। সমান সমান তো দেখে মনে হচ্ছে এটা সমান সমানের আকৃতি ফাটাই হচ্ছে। আচ্ছা, 341.87 ইন্টু 0.1, হ্যাঁ, ডিভাইড বাই 2, 17.1 মেনলি হচ্ছে আসলে 09 আসে আর কি, তো এটাই দিই, সমস্যা নেই। অর্থাৎ অ্যান্সারটা কি, অ্যান্সার হচ্ছে ও বিন্দুতে দাঁড়ায় শব্দ করলে প্রতিধ্বনি শুনতে হইলে তোমাকে মিনিমাম 17.1 মিটার দূরে থাকতে হবে। অর্থাৎ এই এডি দেয়াল থেকে, এই ও হচ্ছে এখানে দাঁড়ায় আছে, এটা হচ্ছে এডি দেয়াল, হ্যাঁ, এটা হচ্ছে এ ডি, এটা একটা দেয়াল। এই দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্ব হইতে হবে মিনিমাম 17.09 মিটার। এর থেকে বেশি হলে সমস্যা নাই, বাট এর থেকে যদি কম হয়, কথার কথা 16 মিটার হয়, যদি 16 হয় তাহলে শুনতে পারবে না, বুঝছো? ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন। পরের প্রশ্নটা দেখে আসো, এখানে সুন্দর মতো করে দেওয়া আছে। ওকে, ঘ নাম্বার প্রশ্ন দেখি। ও বিন্দুতে দাঁড়ানো ব্যক্তি, এই মাঝখানে দাঁড়ানো ব্যক্তি ওই তাপমাত্রায় কতবার প্রতিধ্বনি শুনবে? এই যে দেখো, মজার ব্যাপার, মজার প্রশ্ন। এইখানে তোমাদের একটা ভুল হবে। এইখানে এই যে এখানে একটা কথা লেখা আছে, তোমরা হয়তো দেখতে পারতেছো না, আমি যাই না, এখানে লেখা আছে শোলা। শোলা তোমরা কি চিনো কিনা আমি জানি না। এটা হচ্ছে একটা খুবই হালকা, মানে তোমার হচ্ছে একটা কি কাঠির মতো বাট একদমই হালকা, ভিতরে ফাঁকা জায়গা আছে, এবং এই শোলা দিয়ে যখন কোনো একটা বেড়া দেওয়া হয়, এখানে অনেক ছোট ছোট ফাঁকা ফাঁকা থাকে। অর্থাৎ ওইখানে শব্দ করলে শব্দটা ওই শোলার ফাঁকা দিয়ে বা শোলার করে সাইড দিয়ে বের হয়ে যায়। তার মানে এইখানে প্রতিধ্বনি হয়ই না, তার মানে এই পাশটা বাদ। এই শোলার দেয়ালে কোনো প্রতিধ্বনি হবে না। প্রতিধ্বনি শুনতে হইলে একটা রিজিড বডি লাগে, শক্ত কঠিন লাগে, পাহাড় হইতে পারে, দেয়াল হইতে পারে, যেখানে কোনো শব্দ পাস করে যাইতে পারবে না, শব্দকে আবার ধাক্কা খেয়ে ব্যাক করে আসতে হবে, বুঝছো? তার মানে আমার এই শোলার দেয়াল, যে এই পাশের দেয়ালটা বাদ পড়ে যাবে। তাহলে আমার 2টা দেয়াল আছে, বাকি সব তো আগের মতো ভাই। এই যে এইটা একটা, অর্থাৎ এখন এখানে একটা দেয়াল আছে, এটাকে বলতেছি আমরা এ ডি দেয়াল, এবং এখানে একটা দেয়াল আছে, এটাকে বলতেছি আমরা এ বি দেয়াল। আর এখানে তোমার কি সেম, তোমার হচ্ছে একটা বস্তু, মানে একটা মানুষ দাঁড়ায় আছে। এই প্রশ্নটা কি জানো, এই প্রশ্নটা একটা ব্যাখ্যামূলক প্রশ্ন। তুমি মাত্র কি বের করছো, তুমি মাত্র বের করছো যে এইখান থেকে যদি এই এডি থেকে প্রতিধ্বনি হইতে হয় বা শুনতে হয়,
তোমার এখানে মিনিমাম 17.1 মিটার দূরত্ব হইতে হবে। তাহলে ভাই আরেকটা প্রতিধ্বনি যদি শুনতে হয়, এটা তো প্রথম প্রতিধ্বনি একবার শুনলাম, দ্বিতীয়বার প্রতিধ্বনি শুনতে হইলে এটাকে গুণ করতে হয়, মানে 17.1কে 2 দিয়ে গুণ করতে হবে, 34.2 মিটার। অর্থাৎ দ্বিতীয়বার প্রতিধ্বনি শুনতে হইলে দূরত্ব হইতে হবে 34.2 মিটার। অর্থাৎ এই এবি দেয়ালের দূরত্ব হইতে হবে এইটার থেকে দ্বিগুণ দূরত্বে। তাহলেই শুধুমাত্র এই যে যদি মানে এবি দেয়ালটা, যে এবি দেয়ালটা, সরি এখানে লেখা হয় নাই, এই বি দেয়ালটা যদি ও বিন্দু থেকে 34.2 মিটার দূরে থাকে, তাহলে 2বার প্রতিধ্বনি শুনবে। বুঝছো? যদি এখানে 3টা দেয়াল থাকতো, যদি আরেকটা দেয়াল থাকতো, এই দেয়ালটা যদি হইতো বি ডি দেয়াল বা বিসি দেয়াল, কথার কথা, তাহলে কি হইতো? তাহলে 3বার প্রতিধ্বনি শুনতে হইলে এই দূরত্ব কত হইতো? এই 17, এই প্রত্যেকবার এটাকে গুণ করব। প্রথমবারের জন্য লাগবে 17.1 মিটার, দ্বিতীয়বার শুনতে হইলে দ্বিগুণ 34.2 মিটার, তৃতীয়বার শুনতে হইলে যদি আরেকটা দেয়াল থাকতো, প্রশ্নে থাকতে পারে তোমাদের, তখন কি হবে? তখন 3 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এই দেয়ালের দূরত্ব হইতে হবে 351.3 মিটার। তাহলে 3বার শোনা যাবে। যদি এর থেকে কম দূরত্বে থাকে তাহলে শোনা যাবে না। সোজা হিসাব। বুঝতে পারছি? অর্থাৎ প্রত্যেকটা দেয়াল থেকে শব্দ শুনে মাথার মধ্যে ঢুকে এরপরে আরেকটা শব্দ আসতে তার থেকে কি 0.1 সেকেন্ড করে বেশি সময় লাগবে। কারণ কি ভাইয়া? এইটা তো 0.1 সেকেন্ড লাগবে, এর পরের প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে? 0.1-এর সাথে আবার 0.1 যোগ করতে হবে না? নাহলে তো শুনতে পারবো না। এরপরে আরেকটা শুনতে চাইলে যদি 3টা দেয়াল হয়, তাহলে আবার কি 0.1-এর সাথে আবার 0.1-এর সাথে আবার 0.1 যোগ করতে হবে না? মানে প্রত্যেকটা শব্দ বা প্রতিধ্বনি শোনার মাঝে মাঝে 0.1 করে তো গ্যাপ থাকা লাগবে না? এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। তো তুমি একটু বসায় দেখো, যদি এভাবে না করতে চাও তুমি ওইভাবে করো। এই যে তোমার হচ্ছে 2D = VT দিয়ে করো, তুমি হচ্ছে D = VT/2, এখানে V ইন্টু, সরি ভির মান তো তুমি জানো, শব্দের যে বেগটা, বাতাসের বেগটা, কথার কথা 340, হ্যাঁ, বের করে যেটা বের করছিলাম আর কি, যেটা বের করছিলাম একটু আগে, কত? 341.87, এটাই বসাও, 341.87, এটাই বসাও। এখন কোনটা বের করতেছি? প্রথম দেয়াল তো বের করছি, 17.1 মিটার দূরে থাকতে হবে। দ্বিতীয় দেয়ালের জন্য কত? এই সময়টা কি এবার আবার 0.1 বসাবা? না, কারণ এখানে 0.2 বসাইতে হবে, কারণ 0.1 করে গ্যাপ থাকা লাগবে। তার মানে এখানে বসাইতে হবে 0.2/2। যদি আরেকটা দেয়াল থাকে, যে মাত্র যেটা বললাম, এই দেয়ালটা যদি থাকে, তাহলে আবার বসাও, আবার তুমি সেম ভাবে VT/2 বসাও। এবার কি করবা? V বসাবা, আর T এর মান বসাইতে হবে 0.3। যদি আরো একটা দেয়াল থাকে, মনে করো এই পাশেও দেয়াল আছে, 4টা দেয়াল আছে, তখন কত? 4বার প্রতিধ্বনি শুনতে হলে কি করতে হবে? এই দেয়ালের দূরত্ব হইতে হবে বেগের সাথে 0.4 গুণ করতে হবে, তারপর 2 দিয়ে ভাগ করতে হবে, ডি এর মানটা বের করতে হবে। অর্থাৎ তুমি প্রত্যেকবার 0.1 করে বাড়ায় বাড়ায় ন্যূনতম দূরত্বটা পেয়ে যাবা। অর্থাৎ দেয়ালের দূরত্ব কত হওয়া লাগবে? একবার শুনতে হলে 0.1 সেকেন্ড, 2বার শুনতে হইলে তার থেকে দ্বিগুণ দূরত্ব, 3বার শুনতে হইলে তার থেকে 3 গুণ দূরত্বে থাকতে হবে। এই দেয়াল না, কিন্তু ভিন্ন ভিন্ন দেয়ালের কথা বলতেছি। জিনিসটা বুঝতে পারছো? মেইন কথা কি? মেইন কথা হচ্ছে আমার একটাই, যে প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম প্রত্যেকটা শব্দের মাঝে 0.1 সেকেন্ড করে করে গ্যাপ থাকতে হবে। যতবার গ্যাপ থাকবে ততবার শুনতে পারবে প্রতিধ্বনি। ভিন্ন একবার এই দেয়াল থেকে, একবার সামনের দেয়াল থেকে, একবার বাম পাশের দেয়াল থেকে, বাট দূরত্বটা ওইরকম হইতে হবে। এটা 17 মিটার থাকতে হবে, সামনেরটা তাহলে কি হইতে হবে? 34 মিটার, এরপরেরটা কি 51 মিটার, এরপরেরটা 68 মিটার। তাহলে আমি 4বার প্রতিধ্বনি শুনবো, যদি আমার এরকম করে 0.1 করে মিনিমাম গ্যাপটা থাকে। বেশি গ্যাপ হইতে পারে, সমস্যা নাই, বাট মিনিমাম গ্যাপটা থাকতে হবে। এটাকেই বলা হয় মিনিমাম ডিস্টেন্স বা ন্যূনতম দূরত্ব। বুঝছো? আচ্ছা, তো আশা করি এই টাইপ পুরো ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। এখান থেকে তোমাদের আর আটকানোর কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। একটু হ্যাঁ, বাসায় একটু ঠান্ডা মাথায় প্র্যাকটিস করো, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আসো পরের ম্যাটটা যাই। হ্যাঁ, এটাতে সুন্দর করে ব্যাখ্যা করে লেখা আছে, যেভাবে বলছি সব কিছু। তো
একটু দেখে নিতে পারো কীভাবে গুছায় লিখবা। ওকে, আমাদের আরেকটা প্রশ্ন। হ্যাঁ, এটা একটা মজার প্রশ্ন, এটা আমাদের লাস্ট প্রশ্ন, এটাই হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। এটা একটু বুঝলেই হয়, এটা খুব বেশি কঠিন কিছু না, একটু বুঝতে হয়, তাহলে এই অধ্যায়ের মোটামুটি মেইন বেসিক যত কিছু লাগে পরীক্ষার জন্য সব কিছু কভার হয়ে যাবে ইনশাল্লাহ এই একটা ক্লাসে। বুঝছো? আসো, এখানে বলছে সমতল পৃষ্ঠের উপরে দুইটা 10 তলা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং, এ পাশে একটা বিল্ডিং, দুইটাই 10 তলা 10 তলা করে। আচ্ছা, আমি ঠিক তার মাঝখানে কি করলাম, ঠিক তার মাঝখানে মতো একদম একদম হুবহু সমান সমান মাঝখানে না, মাঝামাঝি কোনো একটা জায়গার মধ্যে দাঁড়ায় যদি শব্দ করি বা একটা বন্দুক থেকে গুলি ছুড়ি শব্দ হবে, সেই শব্দের 2 সেকেন্ড পরে প্রথম প্রতিধ্বনি শুনছে, আর 2.15 সেকেন্ড বা 2.15 সেকেন্ড পরে দ্বিতীয় প্রতিধ্বনি শুনছে। সে 2বার প্রতিধ্বনি শুনছে। আমাকে এখানে বলাও আছে যে বাতাসের তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা থাকলেই আমরা এখান থেকে শব্দের বেগটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ভাই, আমাকে মানে ক খ তো বুঝলাম, এটা পরে করব, আমরা একটু গ গতে চলে যাই। বলছে ভবন দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। ভবন দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, একদম মজার একটা ম্যাথ। এইখানে একটা ভবন আছে আর এইখানে একটা ভবন আছে। আচ্ছা, আমি ধরো এইখানে দাঁড়ায়, হ্যাঁ, এখানে একজন লোক দাঁড়ায় বন্দুক থেকে গুলি করছে। লোকটার নাম ধরো তোমাদের কেমিস্ট্রি বস সিয়াম ভাইয়া, সে একটা গুলি করছে পাখি মারার জন্য, এর শব্দ হয়েছে, শব্দের জন্য 2বার প্রতিধ্বনি শুনছে। আচ্ছা ভাইয়া, একটু বুঝো, দুইটা সময় দেওয়া আছে, ধরলাম এটা হচ্ছে এ বিল্ডিং, এটা হচ্ছে এ বিল্ডিং, এটা হচ্ছে বি বিল্ডিং। ভাইয়া, এইখান থেকে যে শব্দটা আসছে এবং তারপর তার কানের মধ্যে গেছে, এই সময়টা ধরলাম 2 সেকেন্ড লাগছে। এই বিল্ডিংয়ের জন্য সময় লাগছে, প্রতিধ্বনির সময় লাগছে 2 সেকেন্ড, এটা হচ্ছে আমার টি এর মান। আচ্ছা, টি এ লিখতে পারি, সমস্যা নেই, টি এ মানে হচ্ছে প্রথম বিল্ডিং। আর এই সময়টা ধরলাম আমরা হচ্ছে 2.15 সেকেন্ড। এটা আমাকে দুইটা সময় প্রশ্নে বলা আছে, প্রতিধ্বনির সময়। বাতাসের তাপমাত্রা তো জানি ভাই, বের করে ফেলি বাতাসের তাপমাত্রাটা। এখান থেকে মানগুলো বসাও, 330, এখানে কেলভিন স্কেলের তাপমাত্রা 35, মানে কি 303, 308 কেলভিন, আর নিচে কি 273 কেলভিন। ক্যালকুলেশন করো, তাহলে ওই তাপমাত্রায় বাতাসে শব্দের বেগটা পেয়ে যাবা 308 ডিভাইড বাই 273, এটাকে রুট অ্যান্সার করলাম, 330 দিয়ে গুণ করলাম, অ্যান্সার আসবে 350.52 মিটার পার সেকেন্ড। শব্দের বেগ পেয়ে গেছি। তাহলে এখন হচ্ছে ধরি এই লোক থেকে এই বিল্ডিংয়ের দূরত্ব, এই বিল্ডিংয়ের দূরত্ব হচ্ছে তোমার, দেখো এত কালার থাকতে যে কালার দিয়ে একবার আঁকছি ওই কালারই নিছি। এই লোক থেকে এই বিল্ডিংয়ের দূরত্ব ধরলাম ডি এ, যেহেতু এ বিল্ডিং, আর এই বিল্ডিংয়ের দূরত্ব হচ্ছে ডিবি। সহজ হিসাব, সহজ হিসাব ভাই। তাহলে কি শব্দটা আসছে গেছে, তাহলে 2DA সমান সমান ভিটি প্রথম বিল্ডিংয়ের জন্য। তাহলে ডি এ সমান সমান কত? ভির মান বসাও, 350.52 গুণ সময় লাগছে কত ভাইয়া? সময় লাগছে 2 সেকেন্ড, সময় লাগছে 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডটা এখানে দাও আর 2 দিয়ে ভাগ করে দাও, কত আসে? 350.52 গুণ 2 সেকেন্ড ডিভাইড, 2 কাটাকাটি চলে যায়, এটা তো দেখাও লাগে না, 350.52 মিটার। আচ্ছা, সেম ভাবে ভাইয়া তুমি হচ্ছে এই যে বি বিল্ডিং এর জন্য ডিবি বের করতে পারবা না? কি করবা? এই যে তোমার শব্দের বেগ তো সেম 350.52, শব্দের বেগ তো বসাইলা, সাথে কি 2.15 সেকেন্ড লাগছে না সময়টা? এই সময়টা বসাও, ডিভাইড বাই 2, কত আসে দেখো? 350.52 গুণ 2.15 ডিভাইড বাই 2, 376.81। 300, আচ্ছা এখানে না লেখি, এটা দেওয়া আছে 376.81 মিটার, আর এটা আসছে 350.52 মিটার। ভাই আমাকে একটু বলো তো
এই লোক থেকে এই বিল্ডিংয়ের দূরত্ব হচ্ছে এইটা, আর এই বিল্ডিংয়ের দূরত্ব হচ্ছে এইটা। দুইটা দূরত্ব যদি যোগ করে দিই তাহলে কি পেয়ে যাব? ভবন দুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে কি ভাইয়া? অ্যান্সার হচ্ছে ডি সমান সমান ডিএ প্লাস ডিবি। সিম্পলি ভাই আমরা দুইটা দূরত্ব বের করছি, যোগ করে দিছি, শেষ, তাই না? তাহলে অ্যান্সার কত আসে? তোমার হচ্ছে 350.52 যোগ 376.81। অ্যান্সার আসে 727.33। এখানে লিখে দিই। অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 727.33 মিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। গট ইট? ভবন দুটির মধ্যবর্তী দূরত্ব আমরা কি করছি? প্রতিধ্বনি দিয়ে বের করে ফেলতে পারছি। এটা খুবই 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 একটা মজার প্রশ্ন, কুমিল্লা বোর্ডে আসছে 2017 সালে। ঠিক আছে, আচ্ছা গেল। পরের প্রশ্নটা দেখে আসো। এই প্রশ্নটা দেখো, উদ্দীপক অনুসারে ব্যক্তিটি দ্বিতীয় প্রতিধ্বনি শোনার কত সময় পরে তৃতীয় প্রতিধ্বনি শুনবে? দ্বিতীয় প্রতিধ্বনি শোনার কত সময় পরে তৃতীয় প্রতিধ্বনি শুনবে? তার মানে আমাকে এখানে সময়টা বের করতে হবে। টির মান কত? সূত্র কি ভাই? সূত্র হচ্ছে 2D সমান সমান ভিটি। অর্থাৎ আমাকে এখানে টির মানটা বের করতে হইলে 2D ডিভাইড বাই ভি লাগবে। এখন আমাকে তাহলে কি দূরত্ব লাগবে একটা, আর বেগ তো জানি, দূরত্ব হচ্ছে মেইন কাহিনী। চিন্তা করো তো ভাই, দুইটা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং আর এখানে একটা বিল্ডিং। এখন ভাই ঠান্ডা মাথায় চিন্তা করো তো একটু, শব্দ যখন করছো এইখান থেকে লোকটা যখন বন্দুকের গুলি ছুটছে, শব্দটা এইখান থেকে একবার এই দিকে আসছে, আসার পরে তার কানে গেছে, একবার প্রতিধ্বনি শুনছে 2 সেকেন্ড পরে। আরেকটা শব্দ এই দিকে গেছে, এটা অন্য কালার দিয়ে বোঝাই। আরেকটা শব্দ এই দিকে গেছে, এই বিল্ডিংয়ে ধাক্কা লাগছে, তারপর আবার তার কানে আসছে। মানে দেয়ালের মতো চিন্তা করো, বিল্ডিংটা একটা দেয়াল। তাহলে কি সে 2 বার শুনছে। এখন চিন্তা করো, এই যে তোমার যে এইটা, এই শব্দটা ওনার কানে ঢুকার পরে কানে ঢুকে বসে থাকবে। এই শব্দটা কি আবার এই বিল্ডিংয়ের ধাক্কা লাগবে, ধাক্কা লেগে আবার তার কানে যাবে। সেম ভাবে এইখান থেকে যেটা আসছিল, এইটা যে এখানে আসছে তারা যে কানে লাগছে, এই যে প্রথম বিল্ডিংয়ে এসে তার কানে ঢুকছে, তারপরে কানে বসে থাকবে, এইটা কিন্তু আবার এই বিল্ডিংয়ে যাবে, আবার তার কানে আসবে। মানে কি এরকম শব্দটা যাওয়া আসা করবে, তাই না? আমার এখানে তাহলে একটা কি, যেইটা আগে আসছে, আমি দুইটা প্রতিধ্বনি শুনছি, একটা 2 সেকেন্ড পরে আরেকটা 2.15 সেকেন্ড পরে, এবং আমি দূরত্ব পেয়ে গেছি। এই বিল্ডিংয়ের দূরত্ব হচ্ছে 350, এই বিল্ডিং হচ্ছে 376। ভাই দূরত্ব কোনটা কম? যেই সময় সে দ্বিতীয় প্রতিধ্বনি শুনলো, তার মানে কি এই সব কিছু বাদ দাও, যখনই সে দ্বিতীয় প্রতিধ্বনি শুনছে, কোন বিল্ডিং থেকে? এটা প্রথম বিল্ডিং, এটা দ্বিতীয় বিল্ডিং, এইখান থেকে শব্দ গেছে এবং এইখানে আসছে। ভাইয়া একটু বুঝো তো, প্রথম যে তোমার হচ্ছে যেই শব্দটা ছিল প্রথম বিল্ডিং থেকে, ভাইয়া এই দূরত্ব তো কম, তাই না? এটা অন্য কালে দিয়ে বোঝায়, এই দূরত্ব তো কম। দেখছো, একটা দিতে যায় আরেকটা দিচ্ছি, ঠাস করে কি চলে আসবে না? মানে এই শব্দটা আস্তে আস্তে, এই শব্দটা কি তার কানে আসবে, আগে আসবে 2 সেকেন্ড পরে, সে তো এখানে থেমে থাকবে না, সে আবার দ্বিতীয় বিল্ডিংয়ে যে ধাক্কা খেয়ে আবার ফেরত আসবে, তাই না? বলো। আচ্ছা, কিন্তু এইখানে মূলত ঝামেলাটা আরেক জায়গায় হয়েছে। এরকম করে চিন্তা করলে আসলে হবে না। দেখতে হবে দুজনের মধ্যে কোন দূরত্বটা কম। যেই দূরত্বটা কম, সেই দূরত্ব ট্রাভেল করতে শব্দের কম সময় লাগবে। আমরা ওই দূরত্ব নিয়ে হিসাব করব। আমরা একদম সহজ করে যদি বলি, এই চিন্তা না করে, এইখান থেকে এইখানের দূরত্ব 350 আর এইখান থেকে 376, কথার কথা। যে দূরত্ব কম সেইখানে কি শব্দটা যে তারপর তাড়াতাড়ি চলে আসতে পারবে। প্রথমে একবার শুনছি, পরে আরেকবার শুনছি,
এরপরে তৃতীয়বার শোনার জন্য কোনটা কানের মধ্যে ঢুকবে? যার কম সময় লাগবে। কার কম সময় লাগবে? যে কম দূরত্বের দিকে যাবে। তাহলে কম দূরত্ব মানে কি? 350 মিটার যে দূরত্বটা আছে, মানে 350.52 যেটা আছে, আমরা এই ডি এর মানটা ওইটা বসাবো। কম দূরত্বটা বসায় আমরা কি করব? আমরা বেগের মানটা বসাবো, তারপর হচ্ছে টি এর মানটা বের করব। তাহলে দেখব এখানে কত সময় লাগে। দেখবো অ্যান্সারটা আসছে এখানে 2 সেকেন্ড। অর্থাৎ দ্বিতীয় প্রতিধ্বনি শোনার 2 সেকেন্ড পরে, দ্বিতীয় প্রতিধ্বনি শোনার 2 সেকেন্ড পরে তৃতীয় প্রতিধ্বনি সে শুনতে পারবে। বুঝতে পারছো মেন জিনিসটা কি? অর্থাৎ আমরা যখনই দুইটা এরকম শব্দ থাকবে বা প্রতিধ্বনি থাকবে, তখন দেখব যে দ্বিতীয়টা যখন শুনছি, প্রথমটা শুনছি, দ্বিতীয়টা শুনছি, এরপরেরটা কখন শুনবো? যে এরপরে আমার আগে কানে চলে আসবে। কি আগে আসবে? যার দূরত্ব কম। এই দুজনের মধ্যে দূরত্ব কার কম? এই যে এইটা 350, তাহলে ওই দূরত্বটা এখানে বসায় যে সময়টা পাবো, ওই সময় পরে তৃতীয় প্রতিধ্বনি আমার কানে চলে আসবে। এটা অ্যান্সার আসবে 2 সেকেন্ড। তার মানে দ্বিতীয় প্রতিধ্বনি শোনার 2 সেকেন্ড পরে তৃতীয় প্রতিধ্বনি আমার কানে চলে আসবে। দ্যাটস ইট। এটাই অ্যান্সার। এটাই হচ্ছে আমার মূলত এখানে সুন্দর করে ব্যাখ্যা করে লেখা আছে, যেটা বললাম। তার মানে 2 সেকেন্ড পর আমার হচ্ছে তৃতীয় প্রতিধ্বনি শুনতে পারবো। কীভাবে লিখতে হবে সব কিছু এখানে সুন্দর করে গুছায় তোমাদের জন্য দেওয়া আছে। আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল। আজকের ক্লাসে মোটামুটি আমরা চেষ্টা করছি এই অধ্যায়ের যেই টাইপের প্রশ্ন বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, এই সব কিছু আমরা সলভ করে ফেলার বা টাইপগুলো বোঝার বা কনসেপ্টগুলো বোঝার, সূত্রগুলো ইউজ করতে পারলে আমরা কিন্তু ইনশাল্লাহ এই ম্যাথে আর আটকাবো না। বুঝছো? এখন মেইন কাজ তোমার প্র্যাকটিস করা। প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো রকম কোনো প্রবলেম ফেস করো, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভাই চেষ্টা করবো ইনশাল্লাহ ওইখানে তোমাদের সাথে কথাবার্তা বলার। একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করো। ম্যাথগুলো সহজ, বুঝে বুঝে করতে পারলে মানে এরপরে এক্সাম হলে যে কোনো প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারবা। আর এর বাইরে তোমার হচ্ছে প্রথমে দেখাইছিলাম না যে তোমার হচ্ছে ওই যে টি সমান 2π√L/G, ওইখানে তোমার কিছুই না ভাই, এরকম দুইটা সূত্র আছে প্রথমে দেখাইছিলাম। তো ওইখানে মান দেওয়া থাকে, বের করতে হয়। এটা হইতে পারে তোমাকে পর্যায়কাল বের করতে বলতে পারে, হইতে পারে তোমাকে এল এর মান, মানে তোমার হচ্ছে সুতার দৈর্ঘ্য যেটা, এল এর মান বের করতে বলতে পারে। এরকম প্রশ্ন বের করতে বলবে। বুঝছো? যেই সুতা দিয়ে মনে করো তোমার হচ্ছে দেয়া আছে, আর টি মানে কি? পর্যায়কাল। এরকম ছোট ছোট ম্যাথ আসতে পারে, এখান থেকে খুব বেশি পেঁচায় না। বুঝছো? এবং তারপর তোমার হচ্ছে আরেকটা যেটা স্প্রিংয়ের যে ম্যাথটা, 2π√M/K। এখানে কি তোমার হচ্ছে স্প্রিংয়ের যে ভরটা ঝুলাই, একটা স্প্রিংয়ের সাথে আমরা একটা ভর ঝুলাই দিছি, এই ভরটাকে ধরো টেনে ছেড়ে দিছি, তাহলে ভরটা ঝুলানোর ফলে স্প্রিং কি উঠানামা করবে। তো ওই ক্ষেত্রে তোমার হচ্ছে এখান থেকে ওই ভরের মানে মান, অথবা কখনো কখনো স্প্রিংয়ের ভর নেওয়া লাগতে পারে। তো এরকম হচ্ছে দেয়া থাকবে সব কিছু। স্প্রিং, যেই স্প্রিংটা ঝুলাবে, কথার কথা এটা স্প্রিং ধ্রুবক দেয়া আছে 50 নিউটন পার মিটার, 50 নিউটন পার মিটার। এরকম কে এর মান দেওয়া থাকবে, তোমাকে টির মান বের করতে বলতে পারে, মানে পর্যায়কাল কত, অথবা টির মান দিয়ে তোমাকে এম এর মান বের করতে বলতে পারে, কে এর মান মানে বের করতে বলতে পারে। এগুলা থেকে খুব বেশি তোমাদের লেভেলে প্রশ্ন পেঁচায় না। যেটা মেইন প্রশ্ন আসে সেটা বেসিকলি তোমার হচ্ছে প্রতিধ্বনি থেকে ম্যাথ আসে। একটু ভালো করে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এখান থেকে আর কোনো সমস্যা হবে না। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।